FM 89.2. পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। সারাদিন বৃষ্টির পরে চমৎকার একটি আবহাওয়া। ডরের 52তম পর্ব শুরু হচ্ছে এখন এই মুহূর্তে। আমি আরজি কিবরিয়া, আপনি শুনছেন এবিসি রেডিওতে, এবং সঙ্গে রয়েছে আমার টিম সাউন্ডে লোবান, অন দ্য স্পট থেকে আরজে সুমন এবং আরজে রেহান। আজকে ডরে আমাদের বেশ কয়েকজন গেস্ট রয়েছে, 52তম পর্বের অতিথি যারা। প্রথমে তাদের নামগুলো বলছি। রহমত রয়েছে আমাদের সাথে, গাজী রয়েছে, মানিক, মৃদুল এবং সজীব। এই 5 জনকে নিয়ে আমাদের ডরের 52তম পর্ব। অনুষ্ঠানের শুরুতেই আমরা সুমন এবং রেহানের সেই হন্টের জায়গাটিতে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাবো, এবং তারপর পর এই বন্ধুদেরকে নিয়ে আমরা গল্পের মূল জায়গাটিতে প্রবেশ করব। অযৌক্তিক ঘটে যাওয়া ঘটনা যা আপনি হয়তোবা কখনো কখনো বিলিভ করবেন, কখনো বা কখনো করবেন না, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডরে থাকি। এবং সবসময় একটি কথা বলি, ডরের টিম যেভাবে হন্টেড প্লেসে গিয়ে এই অনুষ্ঠানগুলোকে ধারণ করবার চেষ্টা করে, সেটা আপনারা কখনোই ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করবেন না। আমরা শুরু করছি ডরের 52তম পর্ব, এবং এই 52তম পর্বটি ধারণ করা হয়েছে ঢাকার কেরানীগঞ্জে। ডর মানে ভয়। দোস্ত, আর বেশি দিন বাকি নেই। কেন? নৌপথে জ্যামে পড়বি তুই। দেখতেছস কি অবস্থা চারিদিকে, বিশেষ করে এত রাতের বেলা। আমি বুঝলাম না। সবচেয়ে না দোস্ত, বুড়িগঙ্গা নদীটারে দেখলে খুব দুঃখ হয়। একটা নদীর যে কত করুণ অবস্থা হইতে পারে, বুড়িগঙ্গা হচ্ছে। বুড়িগঙ্গা নাম আর বেশি দিন বুড়িগঙ্গা থাকবে না। আমার ধারণা আমাদের ভবিষ্যৎ জেনারেশন, যদি তোর আর আমার কোনোদিন বিয়ে হয় এই জীবনে, কেউ যদি রাজি হয়, যদি কোনোদিন আমাদের নেক্সট জেনারেশন আসে, তাহলে ওরা জানবে এটা কালীগঙ্গা। হ্যাঁ, হইতেই পারে। ঠিক আছে, কারণ এটা কোনো নদী হলো না। ওকে, যাই হোক, অনেকে তো অনেক কনফিউশনে পড়ে যাবে, বুঝিস না। আজকে বহুদিন পর, যদিও এখানে আমরা দুইজনই আছি আপাতত, আর মাঝি ভাই আছে, নৌকা আমরা পার হচ্ছি বুড়িগঙ্গা। আমাদের একটু মজা, আমাদের ইচ্ছা করলে আমরা গাড়ি করেই যাইতে পারতাম আমাদের ডট টিমের সাথে, বাট একটু নৌকার দুল খাইতে খাইতেই না হয়ে গেলাম। সেটা কি কতদিন নৌকায় চড়ি না, ময়লা পানির গন্ধ নেই না। হ্যাঁ, ময়লা পানির গন্ধ নিস না। সরি, এটা তো বলা। ঢাকা শহরের রাস্তায় তো তুই যদি এখন হাঁটিস বিভিন্ন রাস্তাঘাটে, এমন ভাবে মানে কাজের নামে অনেক কাটাছেড়া করা হয়েছে, ওইখানে অনেক কিছু পাবি, ময়লা আর বৃষ্টির। ওগুলা তো সব বাসা হয়ে গেছে। অনেকে দেখি নাক ছিটকায়, আমার তাদের দেখে বরং অবাক লাগে। ছোটবেলা থেকে বড় হইলে এই গন্ধের মধ্যে এখন আবার নাক ছিটকায়। এখন সবাই আরেকটা প্রশ্ন করবে, সবসময় আমি আর তুই মানে কোথাও যাইতে গেলে একটু খাবার দাবার খাই দাই, আজকে সব এই ধরনের কি আজে বাজে জিনিস নিয়ে কথা বলতেছি। আজকে নদী দেখে পুরো হাই হয়ে গেছি। তাই খাওয়া দাওয়া আসলে ভুলে গেছে বুড়িগঙ্গার মধ্যে। তুই কিন্তু ভুলস নাই, সামহাও কথা উঠায় নিয়ে আসছিস, খেয়াল করছিস তুই? ওকে, আর তো বেশি সময় নাই। কই আসি না আসি এটা তো অ্যাকচুয়ালি বলা দরকার। আসলে আমরা এই মুহূর্তে নৌকা হেলতে দুলতে নৌকা পার হচ্ছে এবং বুড়িগঙ্গা নদী পার হচ্ছে। আমরা কেরানীগঞ্জের দিকে যাচ্ছি। রাইট, কেরানীগঞ্জের একটা বাড়ি থেকে মোটামুটি বলা যায় আমরা দাওয়াত পেয়েছি। কি বলবো, সেই বাড়িতে খুব বাজে কিছু ঘটনা ঘটেছে, খুব হৃদয় বিদারক। যদি শুধু হয় পাটটা বাদ দিয়ে বলি দোষ, তাহলে কি, একটা বাবা মা, তাদের 2 জন মাত্র সন্তান ছিল, 2জনই মারা গেছে। এবার নিশ্চয়ই এটা বুঝে গেছেন যে এই মারা যাওয়াটা যদি স্বাভাবিক হতো তাহলে আমি আর রেহান হয়তো বা ওখানে যেতাম না। অস্বাভাবিক কিছু আছে বলেই আমরা যাচ্ছি। তো আপাতত বুড়িগঙ্গার জার্নি এতটুকুই শেষ, আর এই নোংরা পানির গন্ধ পাইতে পাইতে রাইট চল এবার। এই মামা, এই ওইদিকে রাখো, ওইদিকে রাখো। আচ্ছা, উনি যেখানে গিয়ে নামুক, আমাদের ওইখান থেকে ব্রিজের মাথা পর্যন্ত আবার যাইতে কি অনেক টাইম লাগে? না না না, অনেক টাইম লাগে। আমি কিন্তু এই যে জাস্ট ওই যে দেখছিস না, ওইখান থেকে হাইটা জাস্ট অতটুকু গেলেই হয়। আচ্ছা, তাহলে চল। নৌকা থেকে নেমে সিএনজিতে করে আমরা চলে যাই কেরানীগঞ্জের সেই বাড়িতে, যেখানে আমাদের ডট টিম আমাদের জন্য অপেক্ষা করছে।
ওকে দোস্ত, শেষ পর্যন্ত তো চলেই আসছি। মানে আমি ভাবছিলাম কি আমাদের স্পটটা মনে হয় বাড়িটা শুরু হওয়ার আগে, কিন্তু এটা তো বাড়ির পেছনের অংশ মনে হচ্ছে। পেছনের অংশে, এবং বাড়িটা শহরের দিকে যেই ধরনের বাড়ি থাকে সাধারণত এটা ওই ধরনের বাড়ি না, একটু গ্রামের দিকের খোলামেলা পরিবেশ রয়েছে। কিন্তু দোস্ত বাড়িটা দেখলে একটা জেল জেল ভাব আছে, পাঁচিল কত বড় দেখছোস। রাইট, এবং একটু বাগান টাগান আছে, খোলামেলা এবং খেলাধুলার জায়গা আছে, এই দিক থেকে কিন্তু একটু সুন্দর। রাইট, তো ঘুরে দেখবি নাকি? সবাই তো বসে আছে ওই যে ওইখানে। না সবাই বসে আছে, আর ইয়া করা দরকার নেই। বাট ওই ছবি দুটা দেখছোস? হ্যাঁ, আই থিঙ্ক এই দুটা পিকছি, এটার মধ্যে কিছু একটা রহস্য আছে। রহস্য না, মানে যাদেরকে ঘিরে আর কি ঘটনাটা। এক কাজ করি তাহলে, যাই বসি সবার সাথে। এই তো চল। সব গেস্টই তো আছে। ফার্স্টে কার গল্প শুনবি তুই? ফার্স্টে আমরা যাকে পাচ্ছি আই থিঙ্ক রহমতুল্লাহ ভাইরে দিয়ে শুরু করি। ওকে, তুই বাউয়া বাম দিক থেকে শুরু করবি? না, শুরু করছি যদিও আমি। আচ্ছা, তুই শুরু কর আর আমি শুরু করি, একই তো ব্যাপার। মূলত শুরু করবে রহমতুল্লাহ ভাই। চল শুরু করেন রহমত ভাই। প্রথমে আপনার পরিচয়টা একটু জানি, কোথায় থাকেন, কি করেন, আর এখানের যে ঘটনা সেটার কি হবে? সেটা তো অ্যাজ ইউজুয়াল যে আমরা লাস্টে তো পাঞ্চম্যান। তাহলে চল শুনি গল্প। আপনার নামটা? রহমতুল্লাহ। আপনি কি করেন এবং কোথায় থাকেন? আমি স্টুডেন্ট, থাকি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, দুর্গাপুর গ্রাম। ওকে, অনেক দূর থেকে এসে আমাদের এই ডরের জার্নিতে যোগ দিয়েছেন আজকে আপনি। তো ডর টিমের কাছে আমরা যেটা শুনেছি যে আপনার কাছেও বেশ কয়েকটা ঘটনা আছে, যেই ঘটনার কিছু কিছু আপনার নিজের সাথেও ঘটেছে কিংবা আপনি শুনেছেন। তো সেই ঘটনাগুলোর দিকেই বরঞ্চ চলে যাই। জি, আপনি প্রথম কোন ঘটনাটা সবাইকে শোনাতে চান? আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। প্লিজ, আমরা তাহলে প্রথম থেকে এই ঘটনাটাই শুনি। এই ঘটনাটা ঘটেছে আজ থেকে আমার 2 মাস আগে। ঘটনা তার মানে তো খুবই রিসেন্ট একটা ঘটনা। ওকে, ঘটনার তারিখ সম্ভবত 22 তারিখ হবে। আচ্ছা, তো সেদিন একটু মানে কাজ করার কারণে, মানে কায়িক পরিশ্রমের কারণে একটু ক্লান্ত ছিলাম। রাতটা ছিল তীব্র গরমের। এটা কি আপনাদের গ্রামেই? জি, আমাদের গ্রামে, দুর্গাপুর। জি, দুর্গাপুর, পাড় দুর্গাপুর। তো আমি যে ঘরটাতে থাকি সেটা হচ্ছে রাস্তার পাশে, আমাদের গ্রামে যে মেন রাস্তা সেটার পাশে। আচ্ছা, এবং পূবের দিকে জানালাটা একটু খোলা রাখলে বাতাস আসে, মানে রাস্তার উপরে আবার বাঁশঝাড় আছে। আচ্ছা, কিসের ঘর? টিনের ঘর? এমনিতে হচ্ছে ইটার গাঁথনি, উপরে টিন। আচ্ছা, মানে জানালাটা হচ্ছে গ্রিল দেয়া? জি, গ্রিল দেওয়া আছে। ওকে, আর এবং আপনাদের রাস্তার সাথেই হচ্ছে আপনাদের ঘরটা? রাস্তার ওই পারে আবার বাঁশঝাড় আছে। তারপরে আমি হচ্ছে মানে শুয়ে আছি, 2 হাত 2 পাশে মেলাই দিয়ে। গরম বলে অনেক গরম, জানালা খুলে রাখছি যে হচ্ছে জানালা দিয়ে বাতাস আসছে, মানে একটু ভালো ফিল হচ্ছে। হঠাৎ আমি অনেক রাত, তখন আমার হাত কেউ যেন চেপে ধরেছে, এরকম একটা মানে স্পর্শ আমি পেলাম। তো মনে হচ্ছে জানালার ওপাশ দিয়ে কেউ হাত ঢুকিয়ে আমার হাতটা, ডান হাত চেপে ধরে টানছে। আচ্ছা, তখন আমি মানে হুড়মুড় করে উঠে পড়লাম যে কি ব্যাপার, এরকম হচ্ছে কেন। তো তারপরে উঠে দেখি হচ্ছে আমার হাতটা কিছুটা ব্যথা করছে, যে জায়গায় ধরছিল আর কি ওই জায়গায় ব্যথা। তো তখন আমি ঘরের লাইটটা অন করি। মানে বুঝলাম না, আপনার হাতটা ধরে কি হচ্ছে? টান দিচ্ছে জানালার দিকে, কেউ টান দিচ্ছে। আচ্ছা, আপনার হাতটা কি জানালার কাছেই ছিল? জি, এইভাবে একদম জানালাতে লেগেছিল কি? না, লেগেছিল না, একটু পাশে। আচ্ছা, তো তখন আমি যখন বুঝতে পারি তখন উঠে পড়ি। উঠেই আমি লাইটটা অন করি, কি ভাবে এরকম হচ্ছে কেন, এবং আমার মোবাইলে টাইমটা দেখি যে তখন রাত 2টা বাজে 2 মিনিট বাকি। আচ্ছা, তখন আমি দ্রুত জানালাটা বন্ধ করি এবং আমার ভিতরে একটু ভয় কাজ করে যে হচ্ছে। কিন্তু এটা মনে করেন যে আপনি বলছিলেন যে আপনাদের রাস্তার পাশেই হচ্ছে বাসাটা এবং জানালার পাশ দিয়ে রাস্তাটা গেছে, তো এখান দিয়ে হয়তো চোর ডাকাত হতে পারে কিংবা কোনো মানুষ হতে পারে যে আপনাদের হাত ধরে টান দিতে পারে। না, দিতে পারে, ঠিক আছে, কিন্তু আমার কাছে তো সেরকম কিছু নেই যে কারণে চোর ডাকাত হাত ধরবে। মানে আপনি বলতে যাচ্ছেন এমন কিছু নেই যে আপনার এখান থেকে কোনো কিছু নেয়ার জন্য? যে তেমন কিছু নেই, ঘরে তেমন কিছু নেই সেই ঘরে। আচ্ছা আচ্ছা, কোনো মানুষ আপনার হাতে হয়তো ফাজলামো করেও টান দিতে পারে গ্রামের মধ্যে, আপনার পরিচিত কিংবা একটু ভয় দেখানোর জন্য। আমিও প্রথমে এরকম হয়তো মনে করতে পারতাম, কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে হচ্ছে আমার জানালা যে গ্রিলটা আছে সেটা কোনো পূর্ণবয়স্ক মানুষ হাত ঢোকানো সম্ভব না। গ্রিলটা এমন ভাবে দেওয়া আছে, জানালার গ্রিলে যথেষ্ট ফাঁকা জায়গা নেই যেখান দিয়ে একটা মানুষ ভালো করে হাত ঢোকাতে পারে। কিন্তু আপনি যে হাতটার স্পর্শ আপনি পেয়েছেন, যেমন হাত ধরে আপনাকে টান দিয়েছে, আপনি তো ফিল করতে পেরেছেন এটা সম্পূর্ণ একটা পূর্ণবয়স্ক মানুষের হাত। জি, এবং আমার একটা লোমশ হাত এরকম মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি অনেকের মুখে শুনেছি যে আশেপাশে এরকম অনেক ঘটনা ঘটে, যে হচ্ছে
বাড়ির পাশেই একটা পুকুর আছে, মানে বাড়ির সাথেই। অনেকেই অর্ধেক রাতে, রাত 12টা-1টার দিকে উঠে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যায় না, অনেক সময় তখন দেখে পুকুরে কোনো এক কোনায় সাদা কাপড় পরিহিত মহিলা হচ্ছে কাপড় কাছে। তো অনেকেই দেখছে বাড়ির আশেপাশের। আপনাদের বাড়ির পাশের পুকুরে? ওকে। আর সেই জানালাটা পুকুর থেকে কতটুকু দূরে ছিল? পুকুর থেকে বেশ দূরে, 100 থেকে 150 গজ দূরে হতে পারে। আচ্ছা, তো এই ধরনের ঘটনা কি আপনাদের এই পাড়াতে আরো কারোর সাথে কি ঘটেছে? কারো জানালা দিয়ে এই ধরনের হাতে ধরে টান দেয়া বা কোনো কিছু ভয় দেখানোর কোনো ঘটনা জানালা খোলা থাকে? এরকম ঘটনা আরো অনেকের সাথে ঘটছে, যে হচ্ছে রাস্তার পাশে দেখা যাচ্ছে জানালাটা খোলা আছে, অনেক রাত্র, ভয় দেখানোর জন্য অনেকে টানাটানি করে হাত ধরে, যে অনেকেই ভয় পায়, এরকম ঘটনা। মানে যেই জিনটা আপনি বলছেন যে আপনাদের মহল্লাতে একটা জিন আছে, যে সেই জিনটা প্রায় আপনার মানুষজনকে ভয় টয় দেখিয়ে থাকে। ওকে, আর কোন ধরনের ঘটনা কি আছে রহমতুল্লাহ ভাই আপনার কাছে? জি আছে, যেটা শুনি। আর কি ঘটনা আছে? ঘটনাটা বেশ কিছুদিন আগের, 4-5 বছর হবে হয়তো। আচ্ছা। ঘটনাটা আমাদের গ্রাম থেকে কয়েকটা গ্রাম দূরে। গ্রামের নামটা হচ্ছে কুমারী। সেই গ্রামে একটা তেঁতুল গাছ ছিল। সেই গাছটাতে কয়েকটা জিন বাস করতো, সম্ভবত 5টা জিন আমি শুনেছি। তো বাড়ির লোকজন চিন্তা করে যে হচ্ছে বাড়িটাকে সম্প্রসারণ করতে হবে, মানে একটু ভেঙে আবার নতুন করে বানাবে বাড়িটা। বাড়িটাকে বানাতে যে কোনো গাছটা কাটা লাগবে। আচ্ছা। তো এই চিন্তা ভাবনা করার পরে তখন ওরা স্বপ্নে দেখে যে জিনেরা বলে যে দেখ, আমরা এই গাছে বাস করি, তোরা এই গাছের দিকে নজর দিস না, গাছটা কাটিস না। মানে বাড়ির ফ্যামিলি মেম্বারদের, ওই বাড়ির মালিকদের। ওকে। তো ওরা তখন ভয় পায়, যে অনেকেই বলে ঠিক আছে গাছটা কাটার দরকার নেই, গাছটা থাক। সবাই তো ফ্যামিলি মানুষ একরকম হয় না, কেউ সাহসী হয়, কেউ একটু কম সাহসী। তো ওরা কবিরাজদের সাথে আলোচনা করে যে কি ব্যাপার এরকম হচ্ছে। ওরা বলে ঠিক আছে কেটে ফেলো, এরকম একজন বলে। তো তখন ওরা গাছ কাটার লোকজন নিয়ে আসে, গাছটা কাটার জন্য গাছটা কেটে ফেলে। কাটার সময় কি কোনো ধরনের কোনো কিছু হয়েছিল? আসলে যে কাটতে বলছিল, কাটার সময় সমস্যা হয়, ওরা এক কাজ করছিল, ওই যে আজান দেওয়ার ব্যাপার আছে না, ওরা কাটার সময় আজান দিয়ে নিছিল, যেখানে কোনো সমস্যা হয়নি। আচ্ছা। আজান দিচ্ছিল। এই ধরনের একটা ভয়ের বিষয় থাকার কারণে ওরা একটু মানে এই বিষয়গুলো করে নিয়েছে যাতে এগুলো থেকে বাঁচা যায়। আচ্ছা। তারপর থেকে গাছটা কেটে ফেলার পর থেকে ওদের বাড়িতে প্রতিনিয়ত একটা সমস্যা হতে থাকে। কিরকম সমস্যা? মানে যে কোনো ধরনের খাবার, সেটা হোক ওদের রান্না করা বা কোনো আত্মীয় স্বজন থেকে পাওয়া, সেই খাবারটা ওরা মানে মনে করেন একটা খাবার প্যাকেট দিয়ে মোড়ানো আছে, তো প্যাকেটের মোড়ানোটা খোলার সাথে সাথে দেখা যাচ্ছে অনেক ময়লা খাবারে। তখন এটা কি ধরেন ওনারা কোনো কিছু রান্না করে রেখেছে হাড়ির ভিতরে, তো সেক্ষেত্রে ওগুলা ওরা হচ্ছে যখন একটা পাতিলের ভিতরে মনে করেন ভাত রান্না করছে, তরকারি রান্না করছে, ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তো উঠিয়াই দেখছে খাবারের ময়লা। মানে যে কোনো খাবার রান্না করে রাখছে, কিন্তু খাওয়ার সময় বা এমনি নেওয়ার সময় দেখছে যে ওখানে ময়লা। সেটা হোক রান্না করা কিংবা সেটা হোক কেউ যদি দিয়েও যায়, তাও সেই খাবারের এই অবস্থা। সেটাই অবস্থা হচ্ছে। তার মানে তো ওদের মানে বাসায় ওখানে খাওয়াই যাচ্ছে না। বেশ কিছুদিন যাবত ওরা অনাহারেই ছিল এক প্রকার। তখন ওরা এই অতিষ্ঠতা থেকে বাঁচার জন্য অনেকের পরামর্শ দেয়, যে এরকম অমুক জায়গায় এরকম বড় কবিরাজ আছে, তাকে নিয়ে আসলে হয়তো কাজ হতে পারে। তখন ওরা তার কথা মতো নিয়ে আসে, এবং ওরা স্বপ্নের কথাও বলে ওদের কবিরাজকে, যে এরকম হয়েছে, আমাদেরকে স্বপ্নে দেখাইছে। কবিরাজও বলে ঠিক আছে, তোমরা তো অনেক বড় ভুল করেছো প্রথমত গাছটা কেটে, তখন ভুল যা হবার তো হয়েছে, এটা তো আর উঠে আসবে না। তো এখন কিভাবে এটা বন্ধ করা যায় সেই ব্যবস্থা আমি করব, তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে, সে মোতাবেক কাজ করলে এটা বন্ধ হবে। আচ্ছা। তো তখন কবিরাজের দেখানো সিস্টেম অনুযায়ী জিনটা যাতে না আর ক্ষতি করতে পারে সে ব্যবস্থা তো করে দেয়। তো সে সময় একটা জিন কিভাবে আটকাতে পারে না একটা জিনকে। আচ্ছা, মানে সেই কবিরাজ জিনগুলোকে আটকানোর কোন একটা ব্যবস্থা, 5টার ভিতরে 4টাতে আটকাতে পারে আর একটাকে আটকাতে পারে না। আচ্ছা। তো ওকে বলে যায় যে হচ্ছে কবিরাজ জানতে পারে, মানে কবিরাজকে বলে যে আমি চলে যাচ্ছি, যদি কোনোদিন সুযোগ পাই তবে বংশ নির্বংশ করে ছাড়বো, মানে যেটা পালিয়ে গেছে। জি, ওই দিনটা বলছিল। তারপরে কবিরাজ ওদেরকে বলে আমি সিস্টেম করে দিয়ে যাব, যাতে হচ্ছে ও সহজে অন্তত বাড়ির ভিতরে কাউকে কিছু করতে পারবে না, বাড়ির লোকজনের।
আচ্ছা। তো এবং কিছু নিয়ম কানুনের পদ্ধতির কথা বলে যায় যে সেগুলো মানার কথা বলে, সেগুলো যদি না মানে সেক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে। তো ওরা হয়তো সেই নিয়ম কানুনগুলো মেনে চলার চেষ্টা করে। তো না চললে তো এরপরে কি সমস্যা। আর কোনো ধরনের সমস্যা হয়েছে ফ্যামিলির কোনো না, মেম্বার? আর কোনো সমস্যা হয়নি। কতদিন যাবত এই ঘটনা ঘটেছিল 1 সপ্তাহ মতো ঘটছিল। না, আমি বলতে চাচ্ছি যে ওই জিনদেরকে আটকায়া দেয়া হয়েছে, এরপরে কতদিন পার হয়েছে? 4-5 বছর। 4-5 বছর যাবত আর তাদের সাথে কোনো আর ধরনের কিছু প্রবলেম ঘটনা হয়নি। ঘটেনি। ওকে, আর রহমতুল্লাহ ভাই অনেক ধন্যবাদ। সেই সুদূর তাকে অনেক ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে এসে আপনি আমাদেরকে আপনার ঘটনাগুলো শুনিয়েছেন এবং ডরের জার্নিতে যোগ দিয়েছেন। অনেক ভালো থাকবেন এবং সেই সঙ্গে আরো কোনো ধরনের কোনো ঘটনা আশা করি আপনার সাথে না ঘটুক। একটা ঘটনা তো ঘটে গেছে, তারপরেও অবশ্যই যদি কোনো ধরনের ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে ডর তো রয়েছে। অবশ্যই। ওকে, আমাদের ডর চলবে। ডরের 50তম পর্ব ক্রস করে আমরা চলে এসেছি। আরো এরকম অনেক ডর চলবে, অনেক অতিথি থাকবে। আর বর্তমানে এই মুহূর্তেও আমাদের সাথে যা অতিথি আছে, আমাদের সাথে এখন যে আছে, আমরা সরাসরি তার কাছে যাব। গাজী ভাই, কেমন আছেন আপনি? এই তো ভাই ভালো আছে, আপনারা ভালো আছেন? এই তো আছি আমরা কোন রকম। আপনি ডর টিমের সাথে মনে হয় আপনার কিছু ঘটনা বা কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করেছিলেন। জি হ্যাঁ। আচ্ছা, তো এই ঘটনাগুলো কি আপনার সাথে ঘটেছে নাকি অন্য জি, কারোর সাথে ঘটেছে? আসলে দুটো ঘটনার ভিতরে একটা ঘটনা আমার নিজের সাথে ঘটছিল, আর যখন ছোট ছিলাম আমি ক্লাস 2তে পড়ি তখন একটা ঘটনা আমি নিজে ফেস করি। ফেসবুক বলতে আমার সাথে ঘটনা, বাট আমরা দেখছিলাম। আমরা শুরু করি প্রথমটা দিয়ে, এটা দিয়ে শুরু করি। ওকে ভাইয়া। ওকে, এই ঘটনাটা তাহলে শুরু থেকে কোথায় ঘটেছে, কিভাবে তো ঘটেছে? আমি লোকেশনটা বলে দিচ্ছি। আগে আমরা ছিলাম ধানমন্ডিতে, ধানমন্ডি 1 নম্বর রোড। তো ওখান থেকে আমরা আসি ঝিগাতলা। তো ঝিগাতলার জায়গাটার বাড়ির নামটা বলবো না, বাট আমি জায়গাটার নাম বলতেছি, বাট সবাই চিনবে ঝিগাতলার। এটা হচ্ছে নীলা আবাসিক এলাকার সাথে বড়ে গাছতলা বাড়ি। তো ওই বাসায় যে আমরা ভাড়া থাকতাম, বাড়িটা ছিল 3 সেট, আর বাড়িটা ছিল হচ্ছে ডানে একটা রুম, মাঝখানে ছিল গ্রেজ, বামে ছিল আরেকটা রুম। আচ্ছা। তো আমরা থাকতাম বামের রুমটাতে। তো মূল কথা হচ্ছে যে যখন আমরা ওই বাড়ি ভাড়া নেই তখন আমাদেরকে আর কি ওই বাড়ির আশেপাশের লোকজনরা বলছিল যে আপনার এই বাড়িটা ভাড়া নিন না, কারণ এটা অনেক দিনের পুরানো বাড়ি, এখানে সচরাচর মানুষ থাকে না। আর যে রুমটা আমরা ভাড়া নিয়েছিলাম ওই রুমটা নাকি প্রায় 3-4 বছর যাবত খালি ছিল। আচ্ছা আচ্ছা। তো তারপরে যেহেতু আমরা ফার্স্ট এই জায়গায় আসছি, চিনতাম না কোনো কিছু, তো আব্বু ভাড়াটা নেয়, নেওয়ার পর আমরা থাকা শুরু করি। তো যখন থেকে থাকা শুরু করি ওই মাস থেকে আর কি ঘটনা শুরু হয় বলতে কি, যে আমরা যখন রাত্রে শুয়ে থাকতাম তখন মূলত দেখতাম যে আমাদের টিনের উপরে কেউ পাড়াচ্ছে জোরে জোরে। টিনের উপরে পাড়ানোর যে আওয়াজটা, সে আওয়াজটা পেতাম। তো আবার দেখা যেত মধ্যরাতে যে গাড়ির গ্রেজটা ছিল সেখানে গাড়ি রাখা হতো, তো দেখা যেত গাড়ির হর্ন পেতাম আমরা। ডর মানে ভয়। আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে ডরে আমাদের সঙ্গে রয়েছে রহমত, গাজী, মানিক, মৃদুল এবং সজীব। তাদেরকে নিয়ে আমাদের ডর চলছে। আর জে কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ডে লোবান, এই টিমকে সাথে করে আমরা আবারও ফিরবো ডরে মাত্র 3 মিনিট পর। ডর FM 89.2। ডর মানে ভয়। 3 মিনিট পর আরো একবার স্বাগত ডরে। কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে, শুনছেন আমার অনুষ্ঠান ডর, এবং অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ড এলোবান। সবসময় একটি কথা আমরা বলি, ডরের থিমে যে কথাটি আছে, ডর এমন একটি অনুষ্ঠান যেটি বিজ্ঞান সিদ্ধ নয়, কিন্তু ভয়ের অস্তিত্ব বৈজ্ঞানিক। মানুষ যেসব জিনিসে ভয় পায় তার অনেকটাই অনাবিষ্কৃত এবং অযৌক্তিক বিজ্ঞানের কাছে। ইনফ্যাক্ট আজকে ডরে আমাদের সঙ্গে রয়েছে রহমত, গাজী, মানিক, মৃদুল এবং সজীব। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি ডরের সেই জায়গাটিতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। আমরা যখন রাত্রে শুয়ে থাকতাম তখন মূলত দেখতাম যে আমাদের টিনের উপরে কেউ পাড়াচ্ছে জোরে জোরে। টিনের উপরে পাড়ানোর যে আওয়াজটা, সে আওয়াজটা পেতাম। তো আবার দেখা যেত মধ্যরাতে যে গাড়ির গ্রেজটা ছিল সেখানে গাড়ি রাখা হতো, তো দেখা যেত গাড়ির হর্ন পেতাম আমরা, এবং হয়তো বা কেউ গাড়ি ড্রাইভ করে সামনে নিতেছে, একবার পিছনে ব্যাক করতেছে আর কি, এমন আওয়াজ আসতো। শব্দটা কি আপনি কনফার্ম যে আপনারা গ্যারেজের ভিতর থেকেই শুনতেন হ্যাঁ, নাকি একবার- বাইরের কোনো রাস্তায়? না না না, বাইরের রাস্তা তো আওয়াজের কোনো কথা নেই, কারণ আমাদের বাসার যে গ্রেজটা ছিল তার থেকে রাস্তা যেতে মিনিমাম 4 মিনিট লাগে, মানে যথেষ্ট দূরত্ব। অনেক দূরে। আর রাস্তাতে এত রাতে এত আর কি গাড়ি যাওয়া অসম্ভব এক কথায়, কারণ এটা ছিল কি নীরব আর কি, আবাসিক এলাকা তো, আর কি রাত 11টার পরে লক করে দেওয়া হয়। আচ্ছা। তো এই কারণে এটা সম্ভব না। তো এক সময় দেখা যাচ্ছে যে আমার আব্বু আবার টেলার্সে কাজ করে,
তো উনি রমজানের সময় যেহেতু তাদের কাজের চাপ বেশি থাকে, তো ওনারা কিন্তু রাত করে বাসায় ফিরে। তো একদিন দেখা যায় কি যে আব্বু রাত করে বাসায় যখন ফিরতেছিল, আমাদের যে রুমের দরজা থেকে প্রায় মনে করেন 2-3 মিনিট হাইটা যাইতে 4-5 গজ এরকম দূরত্ব যখন আব্বু আসছে সাইকেল নিয়ে, তখন আব্বু দেখতেছে কি একটা লোক বসে আছে, বাট ওনার হাতে টিউবলাইট, সাদা টিউবলাইট গুলি উনি বসে বসে ভাঙতেছে। আচ্ছা, তো আব্বু যখন আরেকটু ক্লোজ হয়েছিল, আসার পর দেখলো যে কেউ নাই। বাট কথা হচ্ছে ভাই এটা হ্যালোসিনেশন হতে পারে, যেহেতু অনেক রাত ঘুমের কারণে হতে পারে। ওখানে কথা হচ্ছে যদি ওখানে কেউ নাই থাকতো, দরজার সামনে কিভাবে টিউবলাইটের গুঁড়াগুলো আসলো, কাজ ভাঙাগুলো কেন আসলো? আবার দেন আমরাও ঘর থেকে কিন্তু কাজ ভাঙার আওয়াজ পাইছিলাম, বাট আমরা বুঝিনি যে আমাদের দরজার সামনে ঘুরতেছে এটা। আচ্ছা, ঘটনাটা কি এমন হতে পারে না যে কোনো হয়তো একটু পাগল টাইপের কেউ বসে ওখানে টিউবলাইট ভাঙছে, হয়তো আপনার বাবার অস্তিত্ব টের পেয়ে সে চলে গেছে? চলে যাওয়ার জন্য রাস্তা একটাই, আমার বাবার সামনে দিয়ে যেতে হবে, কারণ বাসার গেটটা একটাই। যেতাম তো আমার বাসার সামনে যেতে হবে, আর যদি একমাত্র পারে গ্রেজে ঢুকতে, বাট গ্রেজে এত রাতে ঢুকার সম্ভব না, কারণ গ্রেজ বন্ধ, যাওয়ার তো কোনো ওয়ে নাই। গেলে আমার বাবার সামনে দিয়ে যেতে হবে, এবং আমাদের গেটের নিচ দিয়ে যেতে হবে, যে মেন গেটের সামনে দিয়ে যেতে হবে। তো ওইটা দেখার পর আব্বু সামনে আসলো, বাসার দরজার সামনে আসার পর নক করলো, নক করার পর আম্মু গেট খোলার পর বলতেছে যে যেহেতু আমরা বাচ্চা মানুষ, ছোট ছিলাম, অবশ্যই দুষ্টামি করে গ্লাস ভাঙতে পারি। তখন আব্বু আর কি আম্মুকে জিজ্ঞেস করতেছিল যে ওরা কি কেউ বাসার সামনে গ্লাস ভেঙে রাখছে নাকি এত রাত্রে? পরে আম্মু বলতেছে ওরা তো ঘর থেকে বেরই হয় না গ্লাস ভাঙতে থেকে। তখন আম্মু বলছে থাক বাদ দাও, এগুলো নিয়ে এখন চিন্তা করার লাভ নেই। পরে আম্মু জায়গাটা পরিষ্কার করে চলে যায় আর কি, আমরা ঘরে ঢুকে যাই। তো ভাইয়া দেখা যায় এরকম প্রায় এরকম ঘুরতে থাকতো। হয়তো আবার সবাই যখন ওই রাস্তাতে যদি কেউ যেত রাতের বেলা, দেখতো যে আমাদের বাসার পাশে যে বড়ই গাছটার কথা আমি বলছিলাম, মূলত কাহিনীটা হয় বড়ই গাছটার কারণে। তো দেখতো ওই বড়ই গাছের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, বা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, বা তার গলা দেখতে পারতো না। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু তখন দেখিনি, আমরা শুনেছি বাট আমরা দেখিনি। আমরা যতটুকু পরিমাণে শুনছিলাম যে ওনারা বলতো যে সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকতো, গলা নাই, বা দু কাঁধে দুটা চোখ, বাট আমরা দেখিনি। ওই মাসে আর কি, ওই রমজানের সময় 2002 সালে যখন ঈদের সময় আব্বু, আমি, তো আমার ছোট ভাই আম্মুর কোলে, ছোট একবারে আমরা মার্কেটিং করে রাতে বাসা ফিরতেছিলাম। তো ওই দিন আমরা মূলত জিনিসটা দেখতে পাই যে ঠিক ওই বড়ই গাছের নিচে উনি দাঁড়ানো, ওনার গলা নেই এবং গলার পাশ দিয়ে রক্ত বের হইতেছে। গলা কাটার পর যদি রক্ত আপনি বলতে চাচ্ছেন আসলে মাথা নেই? হ্যাঁ, মাথা নেই আর কি, এবং গলা থেকে রক্ত পড়ছে, পাইপ লাগিয়ে রাখলে যেভাবে রক্তটা ফিনকি দিয়ে বের হয় সেভাবে আর কি বের হইতেছিল। তো দেখার পর আর কি দেখলাম, আর ওনার চোখ ধরেছে কাঁধে দুটা চোখ। দেখার পর আমি ভয় পাই, বাট আমার আম্মু আমার চোখটা ধরার পর সাইড দিয়ে আমরা চলে, বাট ভাই আমাদের কোনো ক্ষতি করেনি, সত্যি কথা আমাদের কোনো ক্ষতি করেনি। আমরা দেখলাম, আমরা ওনার পাশ দিয়ে চলে গেছি, বাট উনি উনার মতো করে তাকিয়ে আছে। আপনারা যে কজন ছিলেন সবাই দেখেছেন? আমার আব্বু, আম্মু এবং আমি, আর আমার ছোট ভাই তো কোলে, তখন ছোট, আর আমি পড়ি তখন ক্লাস 2-তে। কয়টার দিকে দেখেছেন আপনারা? এটা কয়টা? 3টা। আমরা আর কি দেখলাম যে গলা থেকে রক্তগুলো আর কি স্প্রে মতো বের হইতেছে। আম্মু আর কি আমার চোখটা ধরে রেখে আমরা সাইড দিয়ে চলে যাই বাসায়। ঈদটা কোনো মতো কাটার পর আমরা বাসাটা ছেড়ে দিব আর কি, আমাদের টার্গেট হচ্ছে এটা যে আমরা বাসায় থাকবো না, একদমই থাকবো না। নতুন বাসা একটা ভাড়ানো হয়েছিল ওই জায়গায়, আজও মাসটা শেষ হলেই। তো যখন আমরা বাসায় ছাড়বো তার প্রায় 2 থেকে 3 দিন আগে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে কি আর কি, বড়ে গেছে সাথে একটা দেয়াল, তারপরে আরেকটা বাসা। ওই বাসায় থাকতো ডাক্তার, ওনার পরিবারও থাকতো, ওনার হাজবেন্ডও ডক্টর, ওয়াইফও ডক্টর, এবং ওই ডক্টরটা অনেক নাম করা ডক্টর, আমি নাম বললে সকলেই চিনবে। তো উনি ইসলামিয়া মেডিকেলে বসে, নামটা বলবো না। তো ওনার একটা বেবি হয়, নিউবর্ন বেবি হয়। আমরাও আর কি বাচ্চাদের সাথে যাই খেলতাম, দেখতাম, নিউবর্ন যেহেতু দেখে আদর করতাম। তো রাত্রেবেলা আমরা দেখে আসছি বাসায়। সকালবেলা ঘুম থেকে উঠার পর শুনি অনেক চিল্লাচিল্লি বাসায়। তো চিল্লাচিল্লি হওয়ার পর আর কি আমি, আম্মু, আব্বু, আমার দাদি ছিল, তো আমরা সবাই মিলে দেখতে যাই যে কি হয়েছে। তো যাওয়ার পর শুনি বাচ্চাটা মারা যায়। তো ভাইয়া একটা নর্মাল মৃত্যু হতে পারতো, কারণ মানুষ যেহেতু মৃত্যু হবেই, এটা রাইট, কিন্তু বাট মৃত্যু ছিল অস্বাভাবিক। কারণ কি, বাচ্চার পুরো শরীর ছিল নীল, এবং বাচ্চার ঘাড়ে সাপে কামড় দিলে যেরকম একটা চিহ্ন থাকে, যে 2টা দাগের মতো থাকে, ওরকম দাগ ছিল। বাট যেহেতু ডক্টর, ওনাদেরও একটা কিউরিসিটি জন্ম নেয়। তো ওনারা করছে কি, ঢাকা মেডিকেলে পোস্টমর্টেম করার পর দেখতে পায় বাচ্চার শরীরে কোনো রক্ত নেই। কোনো রক্ত নেই? কোনো রক্ত নেই, বাচ্চার শরীরে কোনো রক্ত নেই। যদি মানুষ, সুস্থ মানুষ যদি হাত পা কাটার পর রক্ত বের হবেই, অবশ্যই বের হবে। মানুষের মৃত্যুর পরে এমনিতেও নাক কান দিয়ে রক্ত বের হয়, রক্ত হবেই, কিন্তু বাচ্চার শরীরে একটা ফোঁটা রক্ত ছিল না। এটা কিভাবে সম্ভব? কত বছর আগের ঘটনা? 2002 সালের ঘটনা। এবং আপনি মানে যেটা বললেন যে একজন যথেষ্ট স্বনামধন্য ডক্টরের সন্তান, হ্যাঁ, এবং যথেষ্ট সায়েন্টিফিক একজন পার্সনের ঘরে এরকম আউট অফ সায়েন্স একটা ফ্যাক্টর ঘটে যাওয়া, মানে একেবারেই রক্ত ছিল না? না, একেবারেই রক্ত ছিল না। তারপরে দেখা যায় কি, সায়েন্স আপনাদের কাছ থেকে শোনা যাচ্ছে, আমরাও যে নিজের সায়েন্সের বাইরে যা হয় তাই কিন্তু ডর বা ভয় আপনার বলে থাকেন সেটা। তো ওনারাও ব্যাপারটা পরে আর কি
নর্মালি নেই, যদি নর্মালি নিত অবশ্যই আমাদের হুজুরের কাছে যাইতো না। পোস্টমর্টমের পর আর কি লাশটাকে নিয়ে আসলো, আসার পর ওই যে আমাদের এখানে একটা হুজুর আছে, বাইতুল মোকাররম মসজিদে একজন হুজুর আছে। আচ্ছা ভাই, বাই এনি চান্স আপনি কি জানেন যে মানে রক্ত নেই ছাড়া ডাক্তাররা কি আর কোনো কারণ বলেছিল? একটা কারণ বলছিল, ওকে নাকি ভীষণ পরিমাণে চাপ দেওয়া হয়েছিল। আচ্ছা, বাট আমি এখানে বলতে পারি, অনেকে বলতে পারে হয়তো বা নিউ বর্ন স্বামী স্ত্রী একসাথে শুয়েছে, অথবা কোনো চাপ হয়তো বা মৃত্যু হইতে পারে। হয় অনেক সময় এরকম এমনও দেখা গেছে যে মা পাশে ঘুরে ঘুমাতে গিয়ে নিউ বর্ন বেবির ওপরে চাপ পড়ে গিয়ে বেবি মারা গেছে, এরকমও হয়েছে। চাপ পড়ে যে বেবি মারা যেতে পারে, বাট ওনার শরীরে তো রক্ত যাবে না। এক্স্যাক্টলি। আরো একটা বিষয় হচ্ছে যে এখানে যেহেতু ডক্টর ফ্যামিলি, এই বিষয়গুলোতে তারা খুব অ্যাওয়ার্ড থাকার কথা, এবং মানুষজনও অ্যাওয়ারনেসটা এই সম্পর্কে অনেক বেড়ে গেছে। আর তাছাড়া রক্ত যাবে না এক নম্বর, পুরো শরীর নীল হবে না, যে কোনো এক জায়গায় চাপ খাবে ওই জায়গায় নীল হবে, বাট বেবির কিন্তু পুরোটা শরীর নীল ছিল। তো আমাদের যে মসজিদে হুজুর, তো ওনাকে ডাকা হয় যে কেন আমার বেবির এমন হলো। তো হুজুর আনার পর হুজুর পরে দেখলো, দেখে বললো ওই যে গাছের জিনিসটা, ওই জিনিসটার কারণে এটা হয়েছে। তার কারণ হচ্ছে ওই মহিলা ওই বড়ি গাছের নিচে যখন যায়, ওই যে বললাম যে গলা কাটা, উনি তখন ওই বড়ি গাছের নিচেই ছিল, উনিও ছিল দাঁড়িয়ে, আর মহিলা যখন তো ওনাকে ওভারটেক করে যায়, ওনার ছায়ের উপরে নাকি পাড়া দিয়ে যায়। ওনার মাকে কে বলেছে এই ইনফরমেশনটা? কে? এটা হুজুর দিয়েছে। ওই যে হুজুরের কথা বলছিলেন তুমি যখন আসছিল এখানটা, তখন ও দাঁড়ায় ছিল ওই জায়গায়। আচ্ছা, মহিলার কোলেও নাকি তখন বেবিটা ছিল। ও যখন ওটা ক্রস করে আসে, তো ওনাকে পাড়া দেওয়ার ফলে উনি নাকি ব্যথা পায়, এই ব্যথা দেওয়ার জন্য নাকি মাকে ব্যথা দিল। তাকে যেই মহিলা ব্যথা দিয়েছে, তাকে তার সন্তান নিয়ে গিয়ে ব্যথা দিল ওই জিনিসটা কেটে গিয়েছিল হুজুর। ওকে, আমি জানি না হুজুর এই ইনফরমেশনটা কি সরাসরি কোনোভাবে আধ্যাত্মিক কোনোভাবে পেয়েছেন কিনা। হুজুরের আধ্যাত্মিক পাওয়ার আছে, কারণ আমরাই দেখছি যে মূলত অনেকেই হুজুরের কাছে যাইতো, কিছু আজগবি কলম থাকে, যে আগের জমানে আমরা কিছু কলম দেখতাম ময়ূরের পাখা, ওরকম কলম থাকতো তার পাশে, এবং উনি যে কালিটা দিয়ে লিখতো ওটা ছিল লাল রঙের, মোটামুটি সিঁদুর কালারের। আচ্ছা, ওটা দিয়ে জানি কি একটা হিসাব করতো, হিসাব করে তারপর বলে দিত আর কি। আচ্ছা, আপনারা কি কখনো এই ধরনের কোন সিম্বল দেখেছেন যে 5 আঙ্গুলের একটা হাত আঁকা, তার উপরে কি লাল কালি দিয়ে লেখা কিছু দেখেছেন কখনো? ওকে, আই গেট ইট। এটা কি জানিস এই ব্যাপারটা? আই থিঙ্ক ড্যাবি নামে একটা মুভি আছে, অথবা ডাব্বি বলতে পারে অনেকে, কারণ মুভিটা হচ্ছে টার্কিশ মুভি, ইংলিশ সাবটাইটেল সহ দেখতে হবে। ডাব্বি 1 2 3 4 5। এখানে পার্ট 1টা যদি কেউ দেখে, তাহলে এখানে এই স্টাইলের কিছু কুফরি আছে, কিছু ব্যাপার আছে ব্ল্যাক ম্যাজিকের। এক এক জায়গায় এক এক ধর্ম অনুসারে এক একজন এক এক ভাবে করে থাকে। তো টার্কিশ একটা ফ্যামিলির সাথেও এই ধরনের একটা ঘটনা ঘটে, এবং ওখানেও এক হুজুর এসে একটা আয়নার পেছনে একটা ফ্রেম, সেই ফ্রেমের ভেতরে আরেকটা ফ্রেম, তার ভিতরে ছোট্ট একটা বক্সের মতন, সেই বক্সের ভেতরে একটা মানুষের চোখ সহ, সত্যিকারের চোখ, রক্তাক্ত একটা চোখ সহ একটা কাগজ খুঁজে পায়, এবং সেই কাগজে এই 5 আঙ্গুলের একটা ম্যাপ আঁকা, 5টি আঙুল, এবং সেখান থেকে তারা অনেক রকম কুফরি কালাম করে থাকে, একরকম তাবিজ করা বলা হয় এটাকে আর কি। ওই মুভিটাতে এটা তাই বলতে চাওয়া হয়েছে, এবং দেখা গেছে ওই হাতের ভেতরেই কিছু আঁকিবুকি করলে সেই তাবিজটাকে আবার ফেরানো যায়, যদি সেই তাবিজটা খুঁজে পাওয়া যায়। এই কারণেই আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এরকম কোন সাইন সিম্বল তার রুমে আপনারা দেখেছেন? আমিও দেখছিলাম এটা 4 কোণায় 4টা, 5 আঙুলের 5টা ছাপ, 4 কোণায় 4টা তার অফিসে। বুঝতে পেরেছি। আসলে এই ব্যাপারে যদি আপনারা মানে শ্রোতা বন্ধুরা কেউ কিছু জানতে চান, তাহলে তো আমি মুভিটার নাম তো আপনাদেরকে বললামই, ইংলিশ সাবটাইটেল সহ দেখবেন, না হলে বুঝবেন না, বিকজ ইটস কমপ্লিটলি ইন টার্কিশ ল্যাঙ্গুয়েজ, এটা বোঝা সম্ভব না আমাদের পক্ষে। আর কি বলবো, এখন কিছুটা বুঝতে পারছি যে আপনার ঘটনাটার গভীরতা কিন্তু অনেক বেশি, যতটুকু আপনি বা আমি বা শ্রোতা বন্ধুরা ভাবছিল তার চেয়ে একটু উপরে। তাহলে আজকে আপনার এই ঘটনাটা থেকে যেটা জানলাম সুমন দোস্ত, মানে সবকিছুর একটা লিঙ্ক থাকে। দেখ, এই হাতের ছাপের ঘটনাটা কিন্তু উনি আমাদেরকে বলেনি, বাট আমি ওনার গল্পের প্যাটার্ন দেখে আমার মনে হলো যে ওটার সাথে এটা একটা মিক্সচার থাকতে পারে, যে কারণে আমি দেখলাম, জিজ্ঞেস করলাম, এবং সাথে সাথে ঘটনাটা মিলেও গেছে। আমার মনে হয় ডাব্বি মুভিটা সবার দেখা উচিত, মানুষ অনেক সাবধান হবে, কারণ অনেকভাবে অনেক কিছু করা যায়। অনেক আগে ডরে একটা আমরাই বলেছিলাম, আমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাটা, যেটা মানে তাকে এফেক্ট করেছিল। কোনো এক হুজুর বলেছিল তাকে যে তোমাকে কোনো না কোনো ভাবে কেউ তাবিজ করেছে। তখন আমার চাচা পরের দিন সেই হুজুরের কাছে যায় এবং হুজুরকে জিজ্ঞেস করে যে কে করতে পারে, কিভাবে, আপনি একটু বলেন। তখন বলে যে আমি এত কিছু তোমাদের বলতে পারবো না, তোমরা জাস্ট ওই ছেলেটা, মানে আমার বাবার কথা বললো, ওই ছেলেটা যেই টেবিলে বসে পড়াশোনা করে সেই টেবিলে নিচে, তখন তো গ্রামে থাকে তারা, মাটির ঘর, তো মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়লে একটা কিছু পাবে। তো মাটি খুঁড়ে প্রায় 3, 4, 5 ফুট মাটি খোঁড়ার পরে একটা তাবিজ পাওয়া গেছে, এবং 3 থেকে 4 ফুট মাটি খোঁড়ার পরে একটা তাবিজ পাওয়া গেছে। এবং 3 থেকে 4 ফুট মাটি খোঁড়ার পরে একটা তাবিজ পাওয়া গেছে, এবং 3 থেকে 4 ফুট মাটি খোঁড়ার পরে একটা তাবিজ পাওয়া গেছে, এবং 3 থেকে 4 ফুট মাটি খোঁড়ার পরে একটা তাবিজ পাওয়া গেছে, এবং 3 থেকে 4 ফুট মাটি খোঁড়ার পরে একটা তাবিজ পাওয়া গেছে, এবং 3 থেকে 4 ফুট মাটি খোঁড়ার পরে একটা তাবিজ পাওয়া গেছে, এবং 3 থেকে 4 ফুট মাটি খোঁড়ার পরে একটা তাবিজ পাওয়া গেছে, এবং 3 থেকে 4 ফুট মাটি খোঁড়ার পরে একটা তাবিজ পাওয়া গেছে, এবং 3 থেকে 4 ফুট মাটি খোঁড়ার পরে একটা তাবিজ পাওয়া গেছে, এবং 3 থেকে 4 ফুট মাটি খোঁড়ার পরে একটা তাবিজ পাওয়া গেছে, এবং 3 থেকে 4 ফুট মাটি খোঁড়ার পরে একটা তাবিজ পাওয়া গে
ওই তাবিজটা পাওয়া যাওয়ার পরের দিন আবার সেই হুজুরকে কাইন্ড অফ একটু টাকা পয়সা বা একটু সাহায্য বা খুশি হয়ে একটা কিছু দেওয়ার জন্যই আমার বাবা এবং আমার চাচা দুজনেই গিয়েছিলেন, কিন্তু হুজুর আর সেখানে ছিল না। সে সেদিন সকালেই বাসা ছেড়ে চলে গেছে, এবং কেন চলে গেছে না চলে গেছে কেউ জানে না, তার খোঁজ আর পাওয়া যায়নি। সো ঘটনাটা হচ্ছে আমার বাবার এক্সপ্লেনেশনটা ছিল এরকম যে কেউ যদি তাবিজটা মাটি না খুঁড়ে 4 ফুট নিচে, মাটির 4 ফুট নিচে রাখতে পারে, তাহলে কারো না কারো ক্ষমতা তো থাকেই 4 ফুট নিচে থেকে ওটা বের বলা করা। দরকার যে আপনি যে বলছেন 5টা আঙুল, আমি যতটুকু জানি বা কোনো না কোনো ভাবে জানছি যে 5টা আঙুলের 5টা নাম আছে। তা আপনি যে বলেন মাটির তলে যেটা, এটা করা হয় পাতালপুরীকে দিয়ে। আরেকটা হচ্ছে লেগা তারা, আরেকটা হচ্ছে লেগা কালী। 3টা নাম আমি জানি, বাট আমি বাকি 2টা নাম জানি না। আসলে মানে এই নামগুলো আমিও জানি, কিন্তু এই নামগুলো আমি কখনো বলি না। এটার একটা কারণ কি, আপনি যেই নামটা বলছেন সেই নামে আরেকজন বলে না, অন্য ভাষায় আরেকজন আরেক নামে বলে, অন্য কেউ আবার আরেক নামে বলে। যার যতটুকু নলেজ সে সেই হিসাবে নাম দিয়ে নেয়। তো আমরা নামটা না দিই। হ্যাঁ, এখন কালী বলতে ওটা কি কালো বোঝাচ্ছে নাকি মা কালী বোঝাচ্ছে আমরা কিন্তু জানি না, তাই আমরা নামটা নিতে পারি না। সো এগুলোতে আমরা না যাই, নাম কি না কি জানি না। তবে হ্যাঁ, এই ধরনের কোনো সাইন সিগনেচার দেখলে আপনারা সাবধান থাকবেন, এতটুকুই বড়জোর বলতে পারি। যাই হোক, থ্যাংক ইউ গাজী ভাই, আমাদের সাথে আপনার ঘটনাটা শেয়ার করার জন্য। অনেক কিছু জানতে পারলাম এবং জানাতে পারলাম। আপনাদেরকে ধন্যবাদ। ওকে, তো আমাদের সাথে তো অনেকেই থাকে, অনেকগুলো এক্সপেরিয়েন্স, তাদের অনেক ঘটনা আমাদের সাথে শেয়ার করে। ঠিক সেভাবেই আমাদের সাথে আজকে মানিক ভাইও আছে। আর মানিক ভাইয়ের ঘটনা সম্বন্ধে কিছুটা আইডিয়া মনে হয় সুমনের আছে ডট টিমের কাছে। রাইট, ডট টিমের কাছে আমরা শুনেছি, এবং এটা এতটুকু বলতে পারি সবাইকে যারা শুনতে যাচ্ছেন মানিক ভাইয়ের ঘটনা, আমরা অনেক সময় কিছু বিশ্বস্ততার বিষয় খুঁজি না, হয়তো ওনার ঘটনা শুনলে এই জিনিসটার একটা অস্তিত্ব আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা মানিক ভাইয়ের কাছেই চলে যাই, ওনার কাছে ওনার এক্সপিরিয়েন্স শুনি। প্রথমে মানিক ভাই, একটু আপনার পরিচয়টা আপনার কাছ থেকেই জানি, কোথায় থাকেন, কি করেন? আমি মানিক বলছি, আমার গ্রামের বাসা ছিল গোপালগঞ্জে। আমি আসলে ওখানে থাকি না, আমি গাজীপুরের ওইখানে একটা এতিমখানা আছে। ছোটবেলা থেকে আমার আব্বা মারা যাওয়ার পর থেকে আমি ওই এতিমখানায় বড় হয়েছি। ওকে, আর আপনার সাথে যে ঘটনাগুলো ঘটে ওগুলো কোথায় বসে ঘটে? আসলে আমার ছোটবেলায় যখন আমি বাসায় ছিলাম, গ্রামের বাসায় গোপালগঞ্জে, তখন অনেক ঘটেছে, এবং রিসেন্ট কয়েকটা ঘটনা আমি আমার যে গাজীপুর যেখানে থাকি সেখানে ঘটেছে। ওকে, তাহলে আমরা গোপালগঞ্জের ঘটনা থেকে শুরু করি, পেছনের ঘটনা থেকে। কি বলিস? ওকে, গোপালগঞ্জের কোন গ্রামে কোথায় এই ঘটনাটার সূত্রপাত কিভাবে হয়েছে আমাদেরকে শুরু থেকে একটু খুলে বলেন। আচ্ছা, আসলে আমি গ্রামের নামটা বলতে চাই না, অসুবিধা নাই। তা আমরা, আপনি যদি মনে করেন গ্রামের নামটা বললে কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে আমাদেরও কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। আসলে আমরা অনেক আগে, প্রায় 90 সালের দিকে আমরা গোপালগঞ্জ টাউনে, একবারে টাউনে আমরা বাস করতাম। তখন আমার দাদি চেয়েছিলেন যে আসলে টাউন থেকে একটু গ্রাম দিকে যাবেন, ওনার গ্রাম ভালো লাগে, এই জন্য উনি টাউন থেকে খোলামেলা পরিবেশ থাকে, তা গ্রামে শিফট হয়। তো শিফট হওয়ার আগে উনি অনেক জায়গা দেখলো। সো আমাদের গোপালগঞ্জ টাউন থেকে 5 মিনিট লাগে যদি রিক্সা যায়, এরকম একটা দূরত্ব বজায়, আর একটু বেশি সময় লাগতে পারে। তো ওইখানে একটা জায়গা দেখি, এলাকাটা খুব পুরনো এলাকা একটা, এবং হিন্দু এলাকা। আচ্ছা, তো ওইখানে আমার দাদি যায়, এবং ওনার ওই জায়গাটা দেখে খুব পছন্দ হয়। খুব ভালো জায়গা ছিল, একটা পুকুর ছিল, অনেক সমতল জায়গা ছিল, যেটা বাসা বানানো যাবে সেরকম। চারিপাশে অনেক ভালো গাছ ছিল, যেগুলো দেখে আমার দাদি খুব পছন্দ করছে। খোলামেলা পরিবেশ, নির্জনতা, হ্যাঁ, খুব ভালো একটা জায়গা, এবং রাস্তার পাশে, এই জন্য দাদি খুব পছন্দ করছিল। দেন প্রথম যে ঘটনা ঘটে আমার দাদির সাথে, সেটা ছিল এরকম যে আমার দাদি যখন ওই জায়গাটা কেনার জন্য ওই যে মালিক, ওনার সাথে কথা বলার যে দিন বলবে, সেদিনের কাহিনী। উনি ওই দিন অনেক ক্লান্ত ছিল, যে জায়গাটা কিনবে সে জায়গায় একটা তেঁতুল গাছ ছিল। আচ্ছা, তো ওই গাছের নিচে উনি অনেক ক্লান্ত ছিল, অনেক ভর দুপুর বেলায়, তো উনি যে একটু বিশ্রাম নিল। তো তখন উনি কিন্তু কথা বলে নাই যে আমি জায়গাটা কিনবো যে মালিকের সাথে, জাস্ট উনি যাবে। তো উনি ওইখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু শুলো, একটা হেলান দিল গাছের সাথে। তখনই উনি একটা স্বপ্ন দেখলো, যে স্বপ্নটা এরকম ছিল যে কেউ একজন ওকে বলতেছে স্বপ্নের মধ্যে, কিন্তু কোনো ছবি দেখে নাই বা কোনো ইয়া দেখে নাই, একটা ভয়েস শুনছে। যে ভয়েসটা এরকম ছিল যে বলছিল আমার দাদিকে যে তুই তো চাচ্ছিস এই জায়গাটা কেনার জন্য, তোর জন্য উপযুক্ত হবে এই জায়গাটা না কেনা, তুই যেখানে আছিস সেইখানে থাক। ডর মানে ভয়। আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে ডরে আমাদের সঙ্গে রয়েছে রহমত, গাজী, মানিক, মৃদুল এবং সজীব।
প্রিয় শ্রোতা, আমরা ডরের পরিবেশে আপনাকে নিয়ে যেতে চাই। ডরের পরিবেশ মানে হচ্ছে একলা একা ঘরের মধ্যে আপনি শুনবেন, বাতিটি অফ করা আছে, জানালাটা হালকা করে খোলা, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এবং অবশ্যই ভয় পাওয়ার জন্য অনুষ্ঠানটি শুনবেন না। মনোযোগ দিয়ে ঘটনাগুলোকে চোখের সামনে দেখার চেষ্টা করবেন। দেখুন তো আমরা যা বলি ডর মানে ভয়, সেটার অস্তিত্ব টের পান কিনা। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আবারও রাত 12:06 ফিরব, এবং গভীর রাত মানেই ভয়। ডর FM 89.2। ডর মানে ভয়। আরো একবার স্বাগত ডরে। কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে, শুনছেন আমার অনুষ্ঠান ডর, এবং অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ড এলোবান। সারাদিন আজকে ঝুম বৃষ্টি হয়েছে ঢাকা শহরে। আমরা যখন ডর ধারণ করি, বিশেষ করে শ্রাবণ এবং ভাদ্র মাসে, আমাদের ডর টিমও এরকম বৃষ্টির মুখোমুখি হয়, এবং ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাদেরকে প্রতি মুহূর্তেই কাজ করতে হয়। প্রিয় শ্রোতা, ডর আপনাদের অনুষ্ঠান। যাদের জীবনে ঘটে যায় অতিভৌতিক ঘটনা, আমরা তাদেরকে নিয়েই ডর সাজিয়েছি। আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানে এসে আপনি আপনার জীবনের অতিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে বলবেন এবং সতর্ক থাকতে বলবেন, তাহলে আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 আজকে ডরে আমাদের সঙ্গে রয়েছে রহমত, গাজী, মানিক, মৃদুল এবং সজীব। ভয় পাওয়ার জন্য, ভয়ের অনুভূতি মনের মধ্যে আনার জন্য একটা ভৌতিক পরিবেশ অনেক বেশি জরুরি। আমরা সেই পরিবেশটাকে অনেক বেশি গুরুত্ব দেই। যে ঘটনা আপনার সামনে ঘটছে, দিনের আলোতে তার চাইতেও অলৌকিক ঘটনা আপনার সামনে হয়তো বা ঘটে যায়, কিন্তু আপনার মনের মধ্যে সেটা কোনো দোতনা সৃষ্টি করে না, কারণ তখন ভয় না পাওয়ার মতো পরিবেশ থাকে, এবং ওর চাইতেও হালকা ঘটনা নিশ্চুপ, নিবিড়, ঠান্ডা একটা পরিবেশে আপনাকে থ বানিয়ে দিতে পারে। সেরকম কিছু ঘটনা আমরা শুনছি। আবারও ফিরছি ডরে। আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আমি আরজি কিবরিয়া। ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। তো উনি ওইখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু হেলান দিল গাছের সাথে। তখনই উনি একটা স্বপ্ন দেখলো যে কেউ একজন ওকে বলতেছে, কিন্তু কোনো ছবি দেখে নাই বা কোনো একটা ভয়েস শুনছে। যে ভয়েসটা এরকম ছিল, বলছিল আমার দাদিকে যে তুই তো চাচ্ছিস এই জায়গাটা কেনার জন্য, তোর জন্য উপযুক্ত হবে এই জায়গাটা না কেনা, তুই যেখানে আছিস সেইখানে থাক। আর এই পর্যন্ত এইখানে যারা আসছে কেউ থাকতে পারে নাই। আচ্ছা, তুই এই জায়গাটা কিনিস না, তুই চলে যা। আমার দাদি অনেক ধার্মিক মানুষ ছিল, উনি এটা কোনো কেয়ার করে নাই। আচ্ছা, কিন্তু মানে তার স্বপ্নে কেউ একজন তাকে বলেছে এই জায়গাটাতে আগেও যারা ছিল তারা ঠিক মতন থাকতে পারেনি। এই ব্যাপারটা কি? এই জায়গাটার হিস্ট্রিটা আসলে কি? আসলে এই জায়গাটার হিস্ট্রি এরকম যে অনেক আগে ব্রিটিশ পিরিয়ড থেকে ওই জায়গাটা ছিল একটা বড় এক শ্মশান, প্রায় 7-8টা গ্রামের, আরো বেশি হবে, একটা বড় একটা ইউনিয়নের ওই জায়গাটা ছিল একটা মানে অনেক দূর দূর গ্রাম থেকে কাজ সম্পন্ন করতে এখানে আসলো। খুব বড় একটা জায়গা ছিল, ওইখানে গেলেই সবাই চিনবে জায়গাটা। আচ্ছা। আর সবচেয়ে বড় প্রবলেম ছিল ওইটা যুদ্ধের পর থেকে ওইখানে আর ওরা যারা হিন্দুরা ছিল তারা ওইখানে ওইটা শ্মশান হিসেবে ইউজ করতো না, তারা নতুন একটা জায়গায় শিফট করছে। তাও যারা দূর থেকে আসে তারা ওইখানে করতো, কিন্তু আমরা যে জায়গাটা কিনছি সেই জায়গায় না। আর আমাদের জায়গাটা ছিল পুরনো, যে সময় জায়গাটা শ্মশান হিসেবে ইউজ করতো ওইটা ছিল চিতাখোলা, মেইন জায়গায় উঁচু জায়গা, ওইটা চিতা হিসেবে ইউজ করতো। তো এর আগে অনেকে চেষ্টা করছে থাকার, কিন্তু কেউ পারেনি। ওইখানে অনেক প্যারানরমাল কাজ হতো, অনেক অলৌকিক কাজ হতো, যেগুলি ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারে না। এগুলো কি আপনারা মানে সাধারণ মানুষের মুখে মুখে শুনেছেন? হ্যাঁ, সাধারণ সব ওই গ্রামটার সবাই ওই জায়গা সম্পর্কে জানতো। ইভেন রাত 7টা কি 8টার পর থেকে আমাদের যে মেইন রোড থেকে ওই পাস হওয়ার জায়গাটা গ্রামের মধ্যে ঢোকার জন্য সেই ফাঁকাটা জায়গাটা ছিল ওই শ্মশানটা, এবং গ্রামে ঢোকার প্রথম বাড়িটা ছিল আমাদের। আচ্ছা। আর ওই রাত 7টা থেকে 8টার পর থেকে কেউ ওই রাস্তা দিয়ে ইউজ করতো না, কেউ না। খুব রেয়ার যদি কেউ ইউজ করতো তখন 4-5 জন সেরা যেত না। কারণ কেনার আগে কি মানে শুনেছে এখন অতটা হয় নাই, কিন্তু না, আমি বলতে চাচ্ছি যে যখন আপনার দাদি এই জমিটা কিনতে যায়, তো গ্রামের মানুষজনের কাছে কি উনি এই ধরনের ঘটনাগুলো শুনেছিলেন? হ্যাঁ, উনি শুনেছিলেন, কিন্তু তারপরেও কিনেছে যেহেতু সে ধার্মিক, এই বিষয়গুলো এইভাবে পাত্তা দেয়নি। একটা কথা ছিল যে আল্লাহ আছে,
উনি আমাকে প্রোটেকশন দেবে, ওর কাজ ও করুক, আমার কাজ আমি করি। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে আমার দাদি ওই স্বপ্ন দেখলো, তারপরে উনি কোনো কিছু চিন্তা করলো না, জাস্ট উনি ভাবলো একটা স্বপ্ন দেখছি। উনি কেয়ার না করে উনি যার জায়গা তার সাথে কথা বললো, তা বললো যে আমি এই জায়গাটা কিনতে চাই। আর যে মালিক ছিল সে ওই জায়গাটা বিক্রি করার জন্য চেষ্টা করতেছিল, কারণ ওইখানে কেউ থাকতে পারে না, আর ওই জায়গাটা আসলে খালি খালি পড়ে আসে, এর জন্য মালিকও চাচ্ছিল বিক্রি করতে। তখনকার ওই জায়গাটার দাম ছিল প্রায় ধরেন 1 লাখের মতো, কিন্তু ওই জায়গাটা আমার দাদি পাইছিল জাস্ট 80,000 টাকা। 1 লাখ টাকার উপর হওয়ার কথা, বদনাম থাকার কারণে 1 লাখ টাকার উপরে যে জমির দাম সেটা 70-80 হাজার টাকাতে বিক্রি করে চলে যাচ্ছে। হ্যাঁ, আর আমার দাদিও কম খরচে পেয়েছে জন্য ওটা কিনে নিয়েছে। খুবই স্বাভাবিক। তারপরে যে হলো ওনার সাথে চুক্তি করার পর থেকে দাদি প্রায় স্বপ্ন দেখতো, ওই একই স্বপ্ন, এই জায়গাটা কেনা তোমার জন্য উপযুক্ত। তখনও বাড়িতে আসেনি। তখন আমরা গোপালগঞ্জে, আল্লাহ যেহেতু আমার সাথে আছে, অন্যরা আমার কি করতে পারে, জাস্ট ওনার এই বিশ্বাসটুকুর জন্য আমরা ওই জায়গায় যাই। আচ্ছা, সো ওইখানে যাই, প্রাথমিকভাবে কয়েকদিন কিছু হয়নি, কিন্তু গ্রামের মানুষ অনেকে বলতো যে তোমরা সন্ধ্যার সময় ঘর থেকে বেরোবা না, আর সবসময় ঘরের মধ্যে আলো রাখবা, কারণ প্রবলেম হতেই পারে। আর প্রবলেম হলে তোমরা এই গ্রামে একটা আছে কি, যদি কোনো সমস্যা হয় যে ঢাকঢোল বা প্লেট থাকলে বাজানোর একটা প্রচলন আছে আমাদের এখানে, জানি না অন্য কোথাও আছে কিনা। তো ওনারা আমাদের বলে দিচ্ছিল এরকম কিছু করতে যেন অন্যরা টের পায়। প্রথম যে অস্বাভাবিক যে কাজটা হয় সেটা প্রথম আমার আম্মা এটা টের পায়। উনি একদিন সন্ধ্যাবেলা রান্না করতেছে, তখন উনি বসে বসে রান্না করতেছে, মাছ কাটতেছিল, উনি টের পায় ওনার পিছনে কেউ শ্বাস নিচ্ছে, আর ওনার কাঁধে সেই শ্বাসের যে ইয়াটা, একটা গরম যে হাওয়াটা ওইটা লাগছে। উনি খুঁজে দেখলো, কিছু হয়নি। দেন তারপরে যে কাহিনীটা হলো, তার কিছুক্ষণ পরে উনি ঘরে গিয়ে আমার দাদিকে ডাকলো, দেখেন আমি এরকম ভয় লাগতেছে, তো আপনি একটু এসে থাকেন, আমার সাথে দেখেন, আমি কাজটা করি। দাদি বললো তুমি যাও, আমি আসতেছি। তখন রান্না করতেছি, কিছুক্ষণ পর আমার আঁচল ধরে টান দেয় সিরিয়াসলি। তখন আমার আম্মা খুব ভয় পায়, যে ঘরে ঢুকে এবং আমার দাদিকে বলে আপনি যে রান্না করেন আমি পারবো না। কিন্তু আঁচল ধরে টান কিছুই দেখে না, অনেক খুঁজছে, ইভেন পরে আমার দাদি এসেও খুঁজছে কিন্তু পায় না। তারপরে আমার আম্মাও খুব, সেই দিন থেকে সন্ধ্যাবেলায় আমার আম্মা কখনো ঘর থেকে বেরোতে না, যতই কাজ থাকতো বেরোতে না। দেন তারপরে এরকম প্রায় হতো যে আমাদের ঘরের পিছনে, মানে রাস্তার পাশে আর আমাদের ঘরের পিছনে 3টা তাল গাছ ছিল, ওই তাল গাছ থেকে ঢিল মারতো, রাতেবেলা বিভিন্ন রকম সাউন্ড আসতো, যেগুলো আস্তে আস্তে সবাই ইউজ টু হয়ে গেছিল। এর মধ্যে একটা খুব একটা আশ্চর্য একটা কাহিনী আসছে, যেটা হচ্ছে গিয়ে ওইখানে একটা আমাদের উঠানের পাশে একটা নিম গাছ ছিল। নিম গাছটার একটা ইয়া ছিল কি, সন্ধ্যা যখন সূর্যটা ডুববে তারপরে যে একটা স্বাভাবিক যে আলোটা থাকে, ওই সময় গাছ থেকে 1 বালতি পানি মারলে যে শব্দটা হবে সেই শব্দটা হতো, আর 1 বালতি পানি মারলে উঠানের যে ইয়াটা হবে, পানির দাগ পড়ে, পানির যে দাগটা থাকবে সেটা দেখা যেত। আবার মাঝে মাঝে শুধু সাউন্ডটা শোনা যেত, কিন্তু দাগটা মানে এই পানির ইয়া দেখা যেত না। আপনি কখনো দেখেছেন? হ্যাঁ, আমি নিজে এটা দেখেছি, এবং আমি অনেকবার চেষ্টা করছি আসলে এটা জিনিসটা কি। ইভেন মাঝে মাঝে আমি এরকম করতাম, আমি জানলা দিয়ে, আমার ঘরের রুমের জানলা দিয়ে আমি দেখতাম আসলে পানি মারে কি। এটা অনেক সবাই ফেস করছে, গ্রামের সবাই এই গাছটা সম্পর্কে সবাই জানতে। ইভেন আমরা অনেক চেষ্টা করছিলাম গাছটা কাটা, কিন্তু গ্রামে এমন কেউ পাই নাই যে গাছটা কাটার সাহস কারো আছে। ওই এলাকার মানুষ কি, মানে ওই গাছটা সম্বন্ধেও কি কোনো এরকম অভিশপ্ত ব্যাপার ছিল? আসলে ওইটা চিতা, মানে মেইন চিতা উঠানের ভিতরে তো পড়েছে, তাই না? মানে ওই জমিটাতে কোনো কিছু করতেই ওই এলাকার মানুষ আসলে ভয় পায়, এবং ওনারা হিন্দু ছিল তো ওটার প্রতি আলাদা একটা ভক্তি ছিল, ইয়া ছিল, এর জন্য আর কি ওনারা কেউ চাইতো না। তারপরে যে কাহিনী, যে তারপরেও আপনারা তো ওই বাসায় উঠলেন এবং ওই বাসায় থাকতে শুরু করলেন। হ্যাঁ, ইভেন আমরা এরকম করছি যে এরকম অনেক প্রবলেম হওয়ার পরে আমরা আমাদের যে প্রিস্ট থাকে, পালক বলি আমরা, যেরকম আপনারা হুজুর বলেন, আমরা এরকম মেনে আমরা অনেক ইয়া করছি, দোয়াটা করছি। তারপর থেকে আবার অনেক দিন গ্যাপ ছিল। তারপরে যখন আমার জন্ম হলো 1994 সালে, তখন থেকে আবার একটা এরকম একটা রেওয়াজ শুরু হলো। যেদিন আমি জন্মগ্রহণ করি আমার ডান পা প্যারালাইজ ছিল, কিন্তু স্থির, এখন আমি হাঁটতে পারি। তখন অনেক কবিরাজ টবিরাজ দেখা হয়েছে, বলছে যে ও কোনোদিন হাঁটতে পারবে না, এরকম একটা কাহিনী ছিল। আর সবচেয়ে আর একটা খারাপ একটা কাহিনী, যেটা প্রচুর আমাকে ইফেক্ট করছে, যে অমাবস্যা এবং পূর্ণিমার সময় আমার দেহটা পুরা নীল হয়ে যেত। একটা কিছু যদি আমার উপরে চাপ দেয় এবং যদি আমার দমটা বন্ধ হয়ে যায়, যে কালারটা হবে শরীরে সেই কালারটা হতো। এবং অনেক কবিরাজ অনেক কিছুকে দেখানো হয়েছে, তারা বলছে যে এরকম সময় ওর উপরে কেউ ভর করে, যেটার প্রভাবটা পায়। কখনো ডাক্তার দেখিয়েছিলেন? আমাকে একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হয়েছিল গোপালগঞ্জে, উনি ওই এলাকার খুব নাম করা একজন, কিন্তু কখনো উনি আমাকে ওষুধ দেয় নাই। আমি যদি যখন যেতাম, উনি আমাকে ওনার হাতে একটা যে মালার মতো থাকে, উনি ওইটা দিয়ে আমাকে ফু দিতেন আর বলতে যাও।
এরপরে যদি ভয় পাও তুমি আবার আমার কাছে আসবা। স্টিল উনি বাঁচা আছে, আপনারা যদি কেউ বিশ্বাস না করেন ওনার কাছে যে জিজ্ঞাসা করতে পারেন আসলে আমার কাহিনীটা কি। আমি লাস্টে গত বছর ওনার সাথে যে কথা বলছিলাম, উনি আমাকে একটা কথা বলছিল যে মানিক তুমি কি এখনো কোনো কিছু টের পাও বা অনুভব করো। ওনার কাছে আমি অনেক জানতে চেয়েছিলাম, কিন্তু আসলে উনি আমাকে বলতে চায় নাই যে তুমি ভয় পাবা বা সেই জন্য বিষয়গুলো হাইড রেখেছে। আচ্ছা, এরপরে কি ঘটনা? তারপরে হলো যেরকম আপনারা পীর বলেন সেরকম টাইপের একজন লোক ছিল, হুজুর, কিন্তু ডাক্তারি করতে, হোমিওপ্যাথি যাচ্ছিল। সো ওনার চিকিৎসায় আমার পাটা ঠিক হয়, কিন্তু কোনো ওষুধ না। এটা হচ্ছে কথা, কোনো ওষুধে না। তাহলে কি উনি আর কি ওই যে আমি যেতাম প্রত্যেক শুক্রবার বিকেলে যেতে হতো, তা উনি আমাকে আমার পাটা ধুয়ে দিত এবং অনেকক্ষণ উনি সূরা টুরা পড়তো, এই কাজটাই করতো ওনার। এটাই ছিল, আর কোনো ওষুধ দিত না, আস্তে আস্তে আমার ঠিক হয়ে যায়। তারপরে যে কাহিনী, সবচেয়ে বড় যে কাহিনীটা হয় যে আমার বাবার উপরে 1999 সালের লাস্ট দিকে যে কাহিনীটা হয় যে আমার বাবা হঠাৎ প্রচুর অসুস্থ হয়ে যায়। অস্বাভাবিক। বাবার বয়স কত ছিল তখন? আমার বাবার বেশি না, হাইস্ট গেলে 28 বছর বয়স, এর বেশি হবে মাত্র। হ্যাঁ, আমার এখন মার বয়স মাত্র 38 বছর বা 40 বছর হবে। সো তখন এরকম হঠাৎ একটা যুবক, একটা মানুষ হঠাৎ যদি অসুস্থ হয়ে যায়, আর আমাদের গ্রামের মধ্যে উনি সবচেয়ে বলিষ্ঠ মানুষ ছিল, উনি 6 ফিট লম্বা ছিল। সো গ্রামের মধ্যে সবাই ওনাকে শ্রদ্ধা করতে এবং খুব ভালো ছিল, কর্মঠ মানুষ ছিল। আচ্ছা, তো উনি হঠাৎ অসুস্থ, এটা গ্রামে খুব একটা হয়ে গেল যে এত মানে ভালো একটা মানুষ, বলবান মানুষটা হঠাৎ কিভাবে অসুস্থ। আর ইন দ্য মিন টাইম হচ্ছে আপনাদের বাড়িতে ওই ধরনের অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে। ইউজ টু হয়ে গেছিলাম। আচ্ছা, হঠাৎ বৃষ্টির পানি পড়া, টিনের চালে ঢিল মারা, গরম হাওয়া পাওয়া। তারপর আপনার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে কি হলো? তখন আমরা বিভিন্ন জায়গায় হসপিটালে দেখানো শুরু করলাম আসলে বাবার কি হয়েছে, কিন্তু ডাক্তাররা কোনো রিপোর্টই দিতে পারে নাই, আসলে রোগটা ধরতে পারে না যে আসলে কি হয়েছে। এবং আমি প্রায় দেখতাম যে আমার বাবা বমি করলে ভিতর থেকে রক্ত বলবো না, যে অনেক নীল রঙের অনেক কিছু পড়তো, দানা দানা, যেগুলি প্রচন্ড গন্ধ ছিল। আর ওইগুলো ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার আসলে ওইগুলো চেক আপ করার পর ওনারা কোনো রিপোর্ট দিতে পারে নাই। ওনারা এটাও বলতে পারেনি যে ওগুলো আসলে কি, কি এইটাও বলতে পারে নাই। ধারণা করছে রক্ত হতে পারে, কিন্তু আসলে তো রক্ত নীল হবে না, মানে একটা হলুদ তো হবে না। হ্যাঁ, হলুদ হবে না, নীল হবে না, মানে অস্বাভাবিক। একটা যদি রক্ত যদি জমাট হয়ে যায় তখন একটা কি বলবো খয়েরি রং ধারণ করে, কিন্তু নীল রং কখনো ধারণ করে না। তো এরপরে 2000 সালের লাস্ট দিকে একটা রিপোর্ট আসে, মানে একবারে বাবার শেষ সময়, মানে মারা যাওয়ার কয়েকদিন আগে এরকম রিপোর্ট আসে যে ওনার শরীরের রক্ত সব পচে গেছে। কিন্তু তখনও ডাক্তাররা কনফিউজ যে আসলে ওনার হয়েছে, ক্যান্সার হয়েছে নাকি অন্য কোনো রোগ। হ্যাঁ, ওনারা জাস্ট একটা সান্ত্বনা দেওয়ার জন্য ওনাকে আমরা শেষে আমাদের এরকম একটা রিপোর্ট দেওয়া হয়েছিল যে ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। সো আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম। হলুদ জিনিসগুলো কি, এটা কি বলতে পেরেছিলেন ডাক্তাররা? না, ডাক্তাররা ওনারা কোনো দিতে পারে নাই, রিজন দিতে পারে নাই। এই রিপোর্ট মানে ওনারা ক্যান্সার হয়েছে বলার কতদিন পর আপনার বাবা মারা যায়? তার 1 সপ্তাহ পরে আমার আব্বা মারা যায়। আচ্ছা, তারপরে উনি খুব কষ্টে মারা যায়। আমরা ভেবে নিয়েছিলাম আসলে এটা একটা সাধারণ একটা রোগ হতে পারে, মানুষ মারা যেতে পারে, এই স্বাভাবিক। কিন্তু আমরা তখনও এটাকে কেয়ার করি না যে এটা অলৌকিক কিছু পিছনে আসে। দেন তারপরে আমরা আমাদের অর্থনৈতিক অবস্থা এত হয়ে যায় যে আসলে বলার মতো না, আমরা জায়গাটা বিক্রি করে দিই। আর বিক্রি করার আগে একটা কাহিনী হয় যে আমার দাদি আবার একবার স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম ছিল, খুব তখন আমার দাদি খুব চিন্তিত হয়ে পড়ছিল। আমার আব্বা অসুস্থ, বেড থেকে উনি গ্রামে আসছে। গ্রামে এসে উনি জাস্ট, গ্রামে কেউ থাকে না, আমার আম্মা সবাই ওইখানে থাকে। গ্রামে শুধু আমি আর আমার বড় বোন আর ছোট বোন থাকতাম। আমাদের দেখাশোনার জন্য একজন তো লাগবে। তো উনি আসছে, ওই দিনকার রাতে উনি স্বপ্ন দেখে কি যে আগেই যে ভয়েসটা শুনছিল সেই ভয়েসটাই যে বলতেছে যে তোকে আগেই বারণ করছিলাম, তুই আসিস না, তুই আসছিস, আমাদের অনেক ক্ষতি হয়েছে। এই কথা এইটা শুনছিল আমাদের অনেক ক্ষতি হয়েছে, তুই আসছিস জন্য, তুই তো এখন ভুগতেছিস এবং তোকেও ছাড়বো না, এরকম একটা স্বপ্ন দেখে তখন উনি আর কি বুঝতে পারছে আসলে ঝামেলাটা কি হতে পারে। তো উনি চাইলো তাড়াতাড়ি এই জায়গা থেকে আমরা ছাড়বো, কারণ একটা ইফেক্ট হয়ে গেছে, ওনার বড় সন্তান মারা যাচ্ছে, অনেক বড় একটা আঘাত। এর জন্য উনি তাড়াতাড়ি চাচ্ছে এই জায়গাটা বিক্রি করে দেবে। সো উনি খদ্দের পাওয়ার সাথে সাথে জায়গাটা বিক্রি করে দেয়। আচ্ছা, বিক্রি করার পরে যে প্রবলেমটা হয়, আমাদের শুধু যে বড় বাড়িটা ছিল সেই বাড়িটা শুধু খালি টিন, আর বাড়িটা জিনিসপত্র সব অন্য জায়গায় আমরা শিফট করছি নতুন জায়গায়। সো যারা নতুন আসছে তাদের যে বড় ছিল নাম ছিল সুমন, তার তখন বয়স ছিল ধরেন 15 থেকে 18 বছর বয়স। আচ্ছা, ঠিক আছে, মানে যেই ফ্যামিলিটা বাড়িটা কিনেছে। ওকে, ও ভালো ছিল,
কাজ টাজ ঠিক মতো করতো, কোনো অস্বাভাবিকতা ছিল না। হঠাৎ একদিন দুপুরে ও পাগলের মতো হয়ে যায়। পাগলের মতো বলতে যেরকম হঠাৎই ঘর থেকে এসে পুরো জামা কাপড় খুলে ফেলায়, এই এনে দৌড় দেয়, নদীতে ঝাঁপ দেয়, পাশে আমাদের খাল ছিল, খালের ঝাঁপ দেয়। দেখেই বোঝা যাচ্ছে তার নিজের উপর কন্ট্রোল নেই। হ্যাঁ, কন্ট্রোল নেই। শেষে গ্রামের সবাই এসে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখছিল। আমাদের সামনে একটা গাছ ছিল, গাছের সাথে আচ্ছা মানে ওই দিন অনেক লোক আসছিল, যেরকম যারা যে হুজুর টাইপের, কবিরাজ বলেন, ওরকম লোক আসছে। ওদের বলছিল কিছু একটা হয়েছে। তার ওরা একটা বলছিল যে ও এমন চলে গেছে যে আসলে আমাদের অনেক কষ্ট হবে ছাড়াতে, একটা প্রভাব পড়ছে, কন্ট্রোলের বাইরে চলে গেছে আমাদের। সুমনের এফেক্টেড হওয়ার পরে আমার দাদি সিরিয়াসলি অসুস্থ হয়ে যায়। ওই সুমনকে যখন জেরা করা হয়েছিল তখন একটু এরকম বলা হয়েছিল যে এই ফ্যামিলির যে বড় সন্তান ছিল তার এফেক্টেড হয়েছে, এবং লাস্টের যে পজিশনে যে আছে মানে আমার দাদি, উনি যতক্ষণ মারা যাবে না ততক্ষণ এই রেস্টটা থাকবে। তার কয়েকদিন পরে আমার দাদি খুব সিরিয়াসলি অসুস্থ হয়ে যায়। এটা সুমন বলেছিল। একটু মনে হয় এখানে একটা শ্রোতাদের একটা কনফিউশন হয়ে যেতে পারে, এটা আমি দূর করে দিচ্ছি। আমি যতটুকু বুঝতে পারছি যে ঘটনাটা এমন ছিল যে আপনাদের পরে যেই ফ্যামিলিটা কিনেছিল সেই ফ্যামিলিরই বড় ছেলে হচ্ছে সুমন, যে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক ছিল। হঠাৎ করে তার মাঝে অ্যাবনর্মালিটি লক্ষ্য করা যায়, এবং তাকে যখন আসরটা কোনো অলৌকিক কিছু, ওইটা চিন্তা করে কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হচ্ছিল, জিন ভর করিয়ে তাকে যখন জেরা করা হয় তখন তার কাছ থেকে জানতে পারে যে এই ফ্যামিলি আগে যেই পরিবারটা ছিল, দ্যাট মিনস আপনাদের একজন অলরেডি মারা গেছে, আরো একজন সদস্য যাকে ওরা টার্গেট করেছে, দ্যাট মিনস আপনার দাদিকে। সে না মরা পর্যন্ত এই বাড়িটার উপরের যেই ঝামেলা এটা চলতেই থাকবে। এইটা ওই সুমনের কাছ থেকে জানতে পারে। দেন আমার দাদি খুব সিরিয়াসলি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, এবং ওনার সারা শরীর খুব ফুলে যায়, একটা মানে পুরো অস্বাভাবিক হয়ে যায়, যে কেউ দেখলে ভয় পাবে, বিভৎস। হ্যাঁ, আমি দাদি মরা আগ পর্যন্ত আমি ওনার কাছে যাই নাই, ভয়, কারণ ছোট ছিলাম, প্রচুর ভয় পেতাম। তো ওনার লাস্ট পয়েন্ট এরকম হয়, ঢাকায় আনা হয়, ঢাকায় এনে ওনার লাস্ট একবারে মৃত্যুর কয়েকদিন আগে জানা যায় যে ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। ব্রেস্ট ক্যান্সার। তার আগে ডাক্তারও কনফিউজ ছিল তার কি রোগটা ছিল, কোনো সিমটম পায়নি। হ্যাঁ, সিমটম পায় নাই। লাস্ট পয়েন্টে তারা বলেছে যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে। তার কয়েকদিন পরে আমার দাদি মারা যায়। আমার আব্বা মরার 3 মাস পরে আমার দাদি মারা যায়। সো এরপরে যে সুমনের কাহিনীটা, সেটা সুমনের উপর প্রচুর এফেক্ট পড়ে। মানে আপনার দাদির মৃত্যুর পরে কয়েকদিন পরে সুমনকে সঠিকভাবে অ্যাটাকটা করা হয়। যেরকম কিরকম ছিল যে ও আমাদের যে বাড়ির যে উঠান, মানে আমাদের বাড়ির যে এরিয়াটা, সে বাইরেও সুমন যেতে পারতো না। আর যে জায়গাটা কিনেছিল ওই সার্কেলের বাইরে যেতে পারতো না। সুমন যদি বাইরে যেত, একটা মানুষ যদি জোর করে টানা যেত, ও রাবারের মতো আবার ব্যাক করে ওই সার্কেলের ভিতরে চলে যেত, ছিটকে পড়ে যেত। একবার এরকম একটা কাহিনী ছিল যে 10 জন মিলে, গ্রামের যে বলিষ্ঠ 10 জন ছিল, তারা ওকে টেনে বের করার চেষ্টা করছে, কিন্তু একজনও পায় না। ওই 10 জন সহ আবার সার্কেলের ভিতরে চলে গেছে, মানে এই এরিয়াটার মধ্যে। এরপর থেকে আর কেউ চেষ্টা করে না ওকে বাইরে। কোনো একটা পাওয়ার আছে যেটা ওরে বাইরে যেতে দিচ্ছে না। আর তারপরে এরকম হতো যে যখন কেউ ওকে টাচ করতো বা ওরা জোর করে কিছু করাতে চেত, তখন সুমনের পিঠে অনেকে মিলে যে থাপ্পড় দিলে যে সাউন্ডটা হবে, সেই সাউন্ডটা পেত। আর তখন সুমনের পিঠে দাগ বোঝা যেত, 5টা 3টা। হ্যাঁ, দেখতো। গ্রামে সবাই দেখছে এই জিনিসটা, এর জন্য কাছে কেউ যেত না এবং কেউ ওকে জোর কিছু করতো না। ও যেরকম থাকতে চায় সেরকম থাকতো। লাস্টে যেরকম হয়, এরকম ওর উপরে প্রচন্ড অত্যাচার শুরু হয়ে যায়। লাস্টের দিকে এরকম হয়, অনেকে মিলে আসে, যে কবিরাজ টাইপের অনেকে মিলে আসে ওকে করার জন্য, যে লাস্ট পয়েন্টে দেখা যাক ওরা বাঁচানো যায় কিনা। তখন ওকে লাস্টে যে জেরাটা করা হয়, তখন ওই কাহিনীটা বলে যে এই জায়গায় আজ পর্যন্ত যারা ছিল, নাম উল্লেখ করে বলা হয়েছে যে
প্রথমে কি আসছে, কার কি সমস্যা হয়েছে, এরকম সব ঘটনা সে বলতে। যেরকম আমার আব্বার আগে যে মারা গেছে তার নাম ছিল খোকা, সে প্যারালাইজ ছিল, সেই কাহিনী পর্যন্ত ওরা বলছে, ওর উপরে যারা ভর করছে তারা বলছে, যেটা করার ফলে এরকম আসে যে আমার আব্বাকে কিভাবে মারছে, যে বলছে এরকম আস্তে আস্তে আমরা ওকে ভিতর থেকে ওরা আমরা ধ্বংস করছি, মানে ওরা মারছি এরকম। ওকে, মানে আপনার বাবা যে মারা গিয়েছিল এটা তাহলে হচ্ছে এই ঘটনার জন্য, এই বাড়িতে আসার জন্যই। মানে আপনারা আপনার বাবা মৃত্যুর পরে অনেক পরে জানতে পারলেন যে মৃত্যুর কারণটা আসলে অস্বাভাবিক, 4 মাস 5 মাস পরের কাহিনীটা। আচ্ছা, তারপরে বললো যে আমার ওর কোনো দোষ ছিল না, কিন্তু ওর আম্মার জন্য ওদের ক্ষতি হয়েছে, ওর ক্ষতি হয়েছে কিরকম, যে আমার যে দাদি ছিল সে ছিল খুব ধার্মিক মানুষ, যার জন্য ওদের ওইখানে থাকতে অসুবিধা হতো। একজন ধার্মিক যদি একটা জায়গায় থাকে খারাপ কিছু করতে পারে না, এর জন্য ওদের প্রচুর ক্ষতি হয়েছে। এইটার যে জেদটা আছে সেটার জন্য আর কি আমার আব্বার প্রচন্ড ক্ষতি হয়েছে, এবং ইভেন আমার লাস্টে আমার দাদিও মারা যায়, সেটা ওরা বর্ণনা দেয়। তার কয়েকদিন পরে সুমনও মারা যায়। সুমন মারা যায়? হ্যাঁ, সুমনও মারা যায়। সুমনের বয়স কত ছিল? ওর বয়স ছিল 15 থেকে 18 বছর। ওকে ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রসেস ছিল না, কারণ ও ঘর থেকে বেরোতে পারতো না। আচ্ছা, এরিয়ার মধ্যে থেকে বেরোতে পারতো না, ওই আতঙ্কে ছেলেটা শেষ পর্যন্ত মারা যায়। মানে একটা জিনিস তুই চিন্তা করেছিস, সুমন মানে যতটা ভয়ের ততটাই কষ্টের, রাইট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওর কিন্তু এই বাড়িতে এর আগে কারা কারা ছিল সবার নাম ঠিকানা ধরে বলার কোনো মানে স্কোপ ছিল না, তার জানার কথা ছিল না। ওইখানে যে গ্রামের যারা লোক ছিল, যারা 32টা ফ্যামিলির আগে যারা ছিল তাদেরও চিনতো না, গ্রামের লোকরাই চিনতো না, সুমন চেনে সবার কথা সে বলেছে। ইভেন আমরা যে খোকা নামে যে ছেলেটা আমাদের আগে যে প্যারালাইজ ছিল তাকে তো আমরা চিনতাম না। তার মানে হচ্ছে যে এই বাড়িটা এককালে শ্মশান হিসেবে ব্যবহার করা হতো, ঠিক ওই শ্মশান তার উপরেই পড়েছিল, সেই জন্য এই ঘটনাগুলো ঘটছে। এখন কি অবস্থা বাড়িটার? এখন আসলে এখন প্রচুর ওইখানে জনবসতি হয়ে গেছে, কারেন্ট আসছে, এখন আর কি ওই সুমন মারা যাওয়ার পর থেকে এখন আর কোনো ইফেক্ট পড়ে না। আচ্ছা, সর্বশেষ শিকার ছিল সুমন। আচ্ছা, এই বাড়িতে মানে আপনি এই বাড়ির একজন সদস্য ছিলেন, আপনারও তো অনেক রকম অনেক সমস্যা হওয়ার কথা। যেরকম আমি ছোটবেলায় ধরেন আমি প্রচুর ফেস করছি এইসব ব্যাপার, কিন্তু আসলে তখন ছোট ছিলাম তো অতটা বুঝতে পারি না যে আসলে এই জিনিসগুলি কি। ছোটবেলায় তো যে বললাম যে আমার প্যারালাইজ ছিল, জন্মগতভাবে একটা সমস্যা ছিল, দেন তারপরে আমার যে বুকের উপর ভর করতো, তারপরে যে ফার্স্ট আমি এক্সপিরিয়েন্স করছিলাম যেটা এখন আমার মনে আছে, তখন এরকম ছিল একদিন আমি আর আমার দাদি মাছ ধরতে দুপুরবেলার দিকে গ্রামের মধ্যে মানে ইয়ের মধ্যে ধান ক্ষেতের মাঝে ডোবা থাকে, ডোবায় আমরা মাছ ধরতে যাচ্ছি। তো আমি চিনতাম জায়গাটা, এর জন্য আমি আগে যাচ্ছি। দাদি তো একটু বয়স্ক ছিল, তো উনি আস্তে যাচ্ছে, আমি আগে দৌড়ে গেছি। তো যাওয়ার সময় একটু উঁচু জায়গা, তো পাড়টা সাধারণত পুকুরের পাড়টা একটু উঁচু থাকে না ধানের জমির চেয়ে। তো আমি উপরে যখন উঠলাম দেখলাম কি কালো একটা জিনিস যেটাকে আমার আক্রমণ করছে, বিশাল বড়, চোখ দুটো খুব বড়, লাল রঙের, দাঁত বের করা। আপনার মনে হচ্ছে আপনার দিকে আসছে? হ্যাঁ, সে আমার দিকে লাফ দিছে। তখনই আমি সেন্সলেস হয়ে যাই। তার 3 ঘন্টা পরে আমি হসপিটালে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার সেন্স ফিরে। তখন আমার দাদি বলছে কি, তুই কি দেখে ভয় পাইছিস, চল তোরে দেখাই। মানে আমার ভয়টা দূর করার জন্য, ছোট ছিলাম তো তখন, আমার গায়ে প্রচন্ড জ্বর। সেই জ্বর অবস্থায় আমার ভয়টা দূর করার জন্য আমার দাদি সেই ইসে নিয়ে যায়, ওই একই জায়গায়। হ্যাঁ, একই জায়গায় নিয়ে যাওয়ার পরে আমি ওইখানে যাই দেখছি কালো, যদি আমি অস্বাভাবিক কিছু দেখি, ওটা দেখছিলাম কালো, বড় চোখ, লাল দাঁতওয়ালা। কিন্তু আমি ওখানে যাই দেখি একটা কুকুর মরা, পচা অবস্থায়, গায়ে পোকা, কিন্তু এটা লাল রঙের, কিন্তু আমি দেখছি কালো। সেকেন্ড যে এক্সপিরিয়েন্সটা হয় এরকম, আমরা একদিন রাতের বেলায় আমার চাচার সাথে ওখানে যাওয়ার পরে আপনার কুকুরটা দেখার পরে আপনার দাদি কিছু বলেছে আপনাকে? দাদি বলছিল কি, যেরকম বলছিল কি, তুই যখন এসব দেখবি স্বাভাবিক থাকার চেষ্টা করবি আর আমাকে ডাক দিবি। কারণ আমার দাদি এইসব বুঝতো, এই জন্য আমাকে অনেক, আমি আমার আম্মার কাছে যতটুকু ছিলাম তার চেয়ে আমার দাদির সাথে থাকতাম। কারণ দাদি আমাকে কখনো অন্যের কাছে দিত না, সবসময় ওনার কাছে রাখতো। ওকে, তো মানিক ভাই, আমরা এতক্ষণ আপনার বেশ কয়েকটা এক্সপেরিয়েন্স শুনেছি। মানে লাস্ট আপনি যেটা বলছিলেন যে আপনি ম্যাক্সিমাম টাইম আপনার দাদির সাথেই কাটাতেন, খুব সম্ভবত এটার মধ্যে একটা প্রোটেকশনের ব্যাপারও ছিল। আপনার বাবা মার হয়তো ধারণা ছিল যেহেতু উনি একজন ধার্মিক মহিলা ছিলেন, তার সাথে থাকলে যেহেতু এই বাড়িতে থাকলে ছেলেদের উপরে স্পেশালি এফেক্টটা বেশি হয়, সো হয়তো বা দাদির সাথে অর্থাৎ ধার্মিক কারোর সাথে থাকলে আপনার প্রোটেকশনটাও বেশি থাকবে। তো যেটা দেখা যাচ্ছে যে আসলে আপনি যেই বাড়ি সম্বন্ধে গল্পগুলো বলছেন, ডট টিম যদি ওখানে আপনাকে নিয়ে উপস্থিত হয় তাহলে কি আপনার কোনো অবজেকশন থাকবে? না, সেটা হলে আরো অনেক ভালো হয়।
ইন দ্যাট কেস মানিক ভাই, আমরা আজকে আপনার কাছ থেকে আর স্টোরি শুনবো না, তবে শ্রোতাদেরকেও বলছি, আপনাকেও বলছি, আমি আর সুমন আমরা চোখে চোখেই কথা বলে নিয়েছি, অ্যান্ড আমার ধারণা আমরা যাচ্ছি। সুমন, কি বলিস? অনেকটাই, মানে আমরা অনেকটা কনফার্ম। যদি আমাদের আরো কিছু বিষয় থাকে, সমস্ত কিছুর যদি টাইমিং মিলে যায় হয়তো বা আমরা যাচ্ছি। তবে এতটুকু কনফার্ম আমরা করতে চাই সবাইকে, মানিক ভাইকে, মানে অ্যাটলিস্ট মানিক ভাইয়ের কাছে আমরা অ্যাসুরেন্স চাই যে আরো একটা জার্নিতে, সেটা গোপালগঞ্জে হোক, সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, আপনাকে আমরা সাথে পেতে পারি কিনা। হ্যাঁ, সেটা হলে তো খুব ভালো হয়। তাহলে হয়তো বা আমরা ডট টিমের কাছে যেটা শুনেছি, মানিক ভাইয়ের কাছে আরো অনেক ঘটনা রয়েছে, যে ঘটনা আসলে একদিনে শেষ করা এখন সম্ভব হচ্ছে না। সো আরো যেহেতু যারা রয়েছে তাদের ঘটনা শুনতে হবে, তাইলে আমরা মানিক ভাইকে আরো একটা জার্নিতে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের মতন একটু ছুটি দিচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা। ডর মানে ভয়। ছোট একটা বিরতির সময় হয়ে গেল, মাত্র 4 মিনিটের বিরতি। ডর শুনছেন আপনি আরজি কিবরিয়ার সাথে, সঙ্গে আছে সুমন, রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। আজকে ডরে আমাদের সঙ্গে রয়েছে রহমত, গাজী, মানিক, মৃদুল এবং সজীব। 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসব ডরে। ডর FM 89.2। স্বাগত ডরে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। ডর চলাকালীন আমরা বেশ কিছু ছবি ফেসবুকে দিয়ে থাকি। আপনারা চাইলে ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। আজকে ডরে আমাদের সঙ্গে রয়েছে রহমত, গাজী, মানিক, মৃদুল এবং সজীব। ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম। ডর। ওকে, ডট চলছে, একের পর এক ঘটনা আমরা শুনছি এবং রেহান বেশ কিছু ঘটনা কিন্তু আজকেও ভালো কিছু ঘটনা পেয়ে গেছি। রাইট, এবং এই কথাটা আমরা বোধহয় প্রায় বলি যে আজকে অনেক ভালো ঘটনা পেয়েছি বা সেদিন অনেক ভালো ঘটনা পেয়েছিলাম। এটা থেকে আমার মনে হয় আমাদের শ্রোতাদের বোঝা উচিত যে আমরা যথেষ্ট চেষ্টা করি বাছাই করে যথেষ্ট আতঙ্ক ভরা গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। আপনারা যেই ধরনের ঘটনা শুনতে চান আর কি, আমরা চেষ্টা করি। আমি খুব উইয়ার্ড কিছু কমেন্ট পাই আমার পেজে, যেমন মনে করেন অনেকে লেখে যে ভাইয়া আমরা গ্রামের ঘটনা চাই, আরেকজন লিখছে যে ভাইয়া আরো ভয়ঙ্কর ঘটনা চাই। তো আমি শেষ পর্যন্ত সেদিন একজনকে রিপ্লাই করলাম যে আসলে ভাইয়া আপনার যদি এরকম ঘটনা চান আপনি এভাবে, তাহলে এটা তো সম্ভব না, কারণ ডরে আমরা বানানো ঘটনা বলি না। রাইট, আরেকটা আমরা যদি বড় জোর দোয়া করতে পারেন যে মানুষের সাথে যেন আরো ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। রাইট, সেটাই। আর আমরা আরেকটা পারি যে আমি আর রেহান যদি লেখক হয়ে যাই, স্ক্রিপ্ট লিখি, তাহলে স্ক্রিপ্ট যদি আমাদের যারা শ্রোতারা থাকে তাদেরকে যদি ধরিয়ে দেই, সেই স্ক্রিপ্ট দেখে দেখে যদি বলে ফেলে, তাহলে হয়তো সম্ভব, বাট সেটা আমরা কখনোই করব না। স্টোরি যদি আমরা না পাই তাহলে নাই, মানুষের সাথে যাই ঘটেছে তাই, যা অরিজিনাল তাই শুনবেন। যাই হোক, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। অবশ্যই আমরা কখনোই বানোয়াট গল্পগুলো অ্যাকসেপ্ট করি না, এবং যেগুলো আমরা অ্যাকসেপ্ট করি সেগুলো আমাদেরকে যারা বলছে, অনেকে জিজ্ঞেস করে ঘটনাগুলো কি সত্য না মিথ্যা। সো তাদেরকে একটা কথাই বলবো যে আমাদের ডর অনুষ্ঠানে যেসব অতিথি আসে, তারা যখন তাদের লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে, সেই ঘটনার অংশ হিসেবে সেই ঘটনার সময় আমি বা সুমন কেউই উপস্থিত ছিলাম না, ডট টিমও উপস্থিত ছিল না। তবে তারা যেটা বলে তাদের কাছে 100% সত্যি বলেই তারা ঘটনাগুলো আমাদের সাথে বলে, তাই আমাদের কাছেও ঘটনাগুলো সত্য। রাইট, ওকে, তাহলে এবার চলে যাই আরো যারা আছে তাদের মধ্য থেকে একজন মৃদুল। রাইট, জি। তো মৃদুল এখন কি করছেন? এবং আমি এলেভেলস করছি, আমি ধানমন্ডি জিগাতলা থাকি, ওখান থেকে আসছি। ওকে মৃদুল, ডর টিমের কাছে আমরা যেটা শুনেছি যে আপনার কয়েকটা ঘটনা আছে, সো আমরা রেহান কথা না বাড়িয়ে ঘটনাতেই চলে যাই। তো ফার্স্ট আমরা কোন ঘটনাটা মৃদুল শুনতে পারি?
যেটা আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড, ওর সাথে ঘটা হয়েছে, সেই ঘটনাটা আমি শেয়ার করতে চাই সবার সাথে। প্লিজ, তাহলে শুরু থেকে আমরা একটু শুনি এটা। ঘটনাটা হচ্ছে 2013 সাল থেকে শুরু। 2013 সালে 31st নাইট আমার ফ্রেন্ড, আমি আগে বলে দিই, আমার ফ্রেন্ডটা হচ্ছে পুরান ঢাকার, কিন্তু আমার সাথেই থাকছে ধানমন্ডি জিগাতলা, আমার পাশের ফ্ল্যাটে থাকে। আচ্ছা। তো ফ্রেন্ডটা 31st নাইটের জন্য পুরান ঢাকায় যায়। তো এখানে মনে করেন সবাই পার্টি টাটি করে চলে আসে। তো সমস্যাটা হয় আসলে 31st এর পর দিন 1st জানুয়ারিতে যখন আমার ফ্রেন্ড, সবকিছু নর্মাল ছিল, সারাদিন নর্মাল ছিল, রাত যখন ঘুমাতে যায় বেডরুমে, তো আমার ফ্রেন্ডটা আগে বলে দিই, আমার ফ্রেন্ডটা সবসময় গেটটা লক করে ঘুমায়, আচ্ছা, যাতে কেউ ডিস্টার্ব না করে ওকে। তো ওর যে পার্সোনাল রুম আছে পার্সোনাল রুমে ও সবসময় গেটটা লক করে ঘুমায়। তো আমার ফ্রেন্ড ওই দিন রাত 12টার দিকে রুমে ঢুকছে, গেট লক করে শুয়েছিল। তো হঠাৎ যখন রাত 2টা থেকে আড়াইটা বেজে গেছে, তখন হঠাৎ গেটে আওয়াজ আসলো, যে নকের একটা আওয়াজ আছে না, দরজায় নক করলে যে আওয়াজটা আসে, সেই আওয়াজটা ফার্স্ট টাইম। তো মনে করছে যে হয়তো এইভাবে গেট না রাখেছে এর জন্য। তো সেকেন্ড টাইম 5-10 মিনিট পর আবার নক করছে। তো ফ্রেন্ডটা আজ করলো যে কে, ফ্রেন্ডটার কথার উত্তর দিল যে গেটটা খুল, আমি। তো ফ্রেন্ড বুঝলো যে ওর বাবার গলা এটা। আচ্ছা। তো বলতেছে কে, আব্বু? বলে হ্যাঁ। তো ও ভয় পেয়ে যায়, কারণ ওর আব্বু সরকারি চাকরিজীবী, রাত্রে আসতে মাঝে মধ্যে লেট হয়ে যায়, এন্ড প্লাস ওর আব্বু কখনো রাত্রে একবার ঘুমালে আর উঠে না সকাল ছাড়া, সকাল 6টা-7টার দিকে উঠে, একবারে উঠে। তো ওর মনে মনে প্রশ্ন উঠে যে না, আব্বু তো জীবনে আমাকে এত রাত্রে ডাকবে না, আর ডাকার হলে তো আব্বুর সাথে আমি রাত্রেই দেখা করছি, তখনই বলার কিছু থাকলে বলে দিত। মানে বিষয়টা এত গভীর রাতে হঠাৎ করে ডাকার কোনো কারণও খুঁজে পাচ্ছি না। তো তৃতীয়বার আবার নক করছে, তৃতীয়বার ও ভয় পেয়ে গেছে। প্রথমবার সে নক শুনে ভেবেছে যে দরজায় কোন রকম শব্দ হচ্ছে, দ্বিতীয়বার তার বাবা কথা বলে ওঠে, জি, তাই না? তৃতীয়বার পর্যন্ত কেন গেল? দ্বিতীয়বারে সে গেট কেন খোলেনি? খুলে নেই ভয়, কারণ ওর মধ্যে একটা ভয় ছিল যে আব্বু তো এত রাত্রে আমাকে ডাকবে না। আসলে আমার ধারণা যে লজিক মিলাতে পারছিল না, হঠাৎ করে এত রাতে কেন ওর বাবা ডাকছে। জি, ওর মনের মধ্যে এই প্রশ্নটাই জাগে যে কেন আব্বু আমাকে ডাকবে। তো মানে আমি ভাবছিলাম কি যে একটা মানুষ তো অসুস্থ হয়েও হঠাৎ করে ছেলের কাছে আসতে পারে, কি ভয়ে, মানে সেই ছেলেটা কি ভয় দরজা খোলেনি, এটা আমি জানতে চাই। সেই ছেলেটার ভয় ছিল কজ ওর আব্বুকে তো ছোটবেলা থেকে দেখছে, ওর আব্বু কখনোই ওকে এত রাত্রে ডাকে না, প্লাস যদি ডাকারই হইতো তাহলে রাত্রে যখন ওর আব্বু আসে একসাথে ওরা ডিনার করে, তখনই কিছু বলার থাকলে বলে দিত। যাই হোক, কোনো না কোনো কারণে তার কাছে অস্বাভাবিক মনে হচ্ছিল, অস্বাভাবিক মনে হচ্ছিল। তো থার্ড টাইম নক করলো, ও কোনো অ্যান্সার দেয়নি, এন্ড গেটের ওই পার থেকেও কোনো কথা আসেনি, জাস্ট নক করছে। তো গেট খুলে নেই, থার্ড টাইম নক করার পর নর্মাল ছিল। তো রাত্রে ভয় আর ঘুমায়নি, না ঘুমিয়ে সকালবেলা উঠে ওর আম্মুকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা আম্মু, রাত্রে কি আব্বু ঘুম থেকে উঠছিল, আমাকে ডাকছিল? তো ওর আম্মু বলছে না, তোর আব্বু তো শুয়েছিল। তো ও আর কিছু বলেনি ওর আম্মুকে। তো রাত্রে যখন ওর আব্বু আসে, রাত্রে 11টা সাড়ে 11টাতে, তো ওর আব্বুকে আস করছে যে আব্বু, তুমি কি রাত 2টা-2:30টার দিকে আমাকে ডাক দিছিলা, গেট নক করছিলা? কই না তো বাবা, আমি এত রাত্রে তো উঠি না নর্মালি। তো বুঝে গেছে যে কিছু একটা হয়েছে, ভয় পাচ্ছে। তো কাউকে কিছু না জানিয়ে রুমে আবার চলে যায় 12টার দিকে। তো যায় আবার শুয়ে গান শুনতেছিল। ওই দিন রাত আবার 2টা-2:30টার দিকে একজন আর কি নক করে, গেট আবার সেম গেট নক করে। তো এবার জিজ্ঞাসা করে ওঠে যে কে আপনি? তো হঠাৎ বলে ওঠে যে আমি তোর হৃদয়ের আব্বু হই। তো ফ্রেন্ডটা বলতেছে যে আসলে কি, আমি বলে দিই যে ফ্রেন্ডের যে বললো যে হৃদয়ের আব্বু হই, হৃদয় হচ্ছে আমার ফ্রেন্ডের কাজিন, ঠিক আছে, ওর ছোট ভাই। আর হৃদয়ের আব্বা প্রায় 15 থেকে 16 বছর আগে মারা গেছে। ফ্রেন্ডটা বলতেছে, যখন বলে যে আমি হৃদয়ের আব্বু, বাবা গেটটা খুল, আমাকে এক গ্লাস পানি দে। তো ভয় পেয়ে যায় প্রচন্ড, যে এত বছর পর যে লোক মারা গেছেন আমাকে ডাকতেছে। তো প্রচুর ভয় পেয়ে যায়, তো কোনো অ্যান্সার দেয় না। তৃতীয়বার আবার নক করে সেম। তো নক করার পর ও গেটও খুলে না। এখন ওর এমন অবস্থা যে বেড থেকে নড়তেই পারতেছে না, ভয় কাঁপতেছে। তো পরে গেট আর খুললে নেই। সকালবেলা ওর আম্মুকে সব খুলে বলে। ওর আম্মু পরে এই যে হৃদয়ের যে মা, উনি আবার এইসব
ছাড়াতে পারেন আর কি। সমস্যা হলে উনি নামাজ কালাম বেশি পড়েন, তো উনি এইসব দেখতে পারেন আর কি। আচ্ছা, ওনার মধ্যে একটা পাওয়ার আছে। তো ওনাকে ওর আম্মু ফোন দেয়, যে ফোন দিয়ে বলে যে এরকম এরকম ঘটনা, ওর সাথে তো এরকম হচ্ছে। তো পরে ওর খালা বলে যে ঠিক আছে আমি আসতেছি। তো ওর খালা আসে, আমার ফ্রেন্ডকে বলছে যে তুই বাসা থেকে যা, আমি যতক্ষণ তোকে ফোন না দিব ততক্ষণ তুই বাসায় আসবি না। তো আমার ফ্রেন্ড চলে গেছে। ওই দিন ছিল শুক্রবার। তো ফ্রেন্ডটা নামাজ পড়লো, নামাজ পড়ার আধা ঘন্টা 45 মিনিট পর ওর খালা ফোন দেয় ওকে, বলে আয় বাসায়। তো বাসায় যায়, বাসায় যাওয়ার পর ওকে জিজ্ঞাসা করে তুই 31st নাইটে কি নিচে নামছিলি রাত্রিবেলা? তো বলতেছে হ্যাঁ আমি আমার ফ্রেন্ডের সাথে নাস্তা আনতে গেছিলাম। পুরান ঢাকাইতে যে 31st পালন করতে গিয়েছিলাম। জি। তো ফ্রেন্ডটা বলে হ্যাঁ আমি নাস্তা আনতে গেছিলাম ফ্রেন্ডের সাথে। কয় ওখানে উষ্টা খায় পড়ে গেছিলি? কয় যে হ্যাঁ আমি উষ্টা খায় পড়ে গেছি। উনি এগুলো কিভাবে জানেন? উনি আসলে বলছিল ওনার কিছু একটা পাওয়ার আছে। জি, উনি আইসে বুঝে ফেলছেন যে এরকম এরকম হয়েছে। তো পরে ফ্রেন্ড বলে হ্যাঁ। তো আমার খালা বললো যে তুই সবসময় একটা কাজ করবি, রাস্তাঘাট যখন নীরব থাকে বা রাত্রে যদি নামোস কোনো সময় আওয়াজ করে করে হাঁটবি বা মানে ওই উস্টা খাওয়ার সাথে যে পড়ে যাওয়ার যে ঘটনাটা, এটার সাথে এটার কি মিলটা আমি বুঝলাম না। জি, আমি এটা বুঝেছি যে সমস্যাটা হয়েছে কি, ও আসলে যখন উষ্টা খায় পড়ে যাওয়ার পর পিছনে তাকায়, যেখানে উষ্টা খাইছে উষ্টা খায় পিছনে তাকায় দেখে কিছুই নেই, প্লেন একটা রাস্তা, কোনো ইটা নাই, কিচ্ছু নেই, গর্ত নেই, কিছুই নেই, মানে মরার কোনো ওয়েই নেই, মরার কোনো ওয়েই নেই, হোঁচট খাওয়ার মতো কোনো কারণ, কোনো ওয়েই নেই। তো আমার খালা, ওর খালা যেটা বললো, আমার ফ্রেন্ডের খালা, যে ওখানে একটা জিন বসেছিল, খারাপ জিন বসেছিল। কজ পুরান ঢাকায় দেখবেন মেন হল আর ড্রেন বেশি, আচ্ছা, ছোট ছোট করে। তো ড্রেনের পাশে বসেছিল, বাট ড্রেনটা সাইডে ছিল, ও আরেক সাইড দিয়ে যাচ্ছিল। ও আবার ওইখানে উষ্টা খাইছে। আসলে উষ্টা খাওয়ার কারণ জিনের পেটে লাথি লাগছে, পেটে লাথি লেগে ও পড়ে গেছে। তো জিনটা ওইখান থেকে ওর পিছে যে ওকে মেরে ফেলবে বা কোনো একটা ক্ষতি করবে। বাট আমার ফ্রেন্ডের লাগ ভালো যে ওর রুমে কোরআন শরীফ ছিল, প্লাস কয়েকটা ফ্রেম ছিল বাসার, ওর রুমের মধ্যে এই কোরআন তেলাওয়াতের বড় বড় ফ্রেম ছিল, রুমে ফ্রেম ছিল। জি, ওইসবের জন্য ঢুকতে পারেনি, প্লাস ক্ষতি করতে পারেনি। তো ওর খালা পরে কি কি জানি করছে সেটা আর বলে নেই, সেটা আমার ফ্রেন্ড বাসায় যাওয়ার মধ্যেই সব করে ফেলছে, যাতে আর সমস্যা নয়, এরপর থেকে আর সমস্যা হয়নি, কোনো প্রবলেম। জি, এটাই হচ্ছে আমার ঘটনা। ওকে, মৃদুল ভাই, আপনার ঘটনাটা শুনলাম, আপনার ফ্রেন্ডের সাথে যেটা ঘটে গেছে। জি, এখানে কিছু ব্যাপার আছে মানে একটু কনফিউজিং। জি, আমাকে কোশ্চেন করতে পারেন, সমস্যা মানে না, কোশ্চেন করলে এটা উত্তর দেওয়া বোধহয় আপনার পক্ষে সম্ভব হবে না। যেমন জিন যেটা ছিল, যেটার সাথে হোঁচট খেয়েছিল আপনার ফ্রেন্ড, সে কেন হৃদয়ের বাবা রূপেই আসবে? কারণ এটা জিনের উপর নির্ভর করে। কজ আপনি দেখছেন যে আমার ফ্রেন্ডের ফার্স্ট ডে যখন নক করা হয়, ফার্স্ট দিন, তখন কিন্তু তার বাবার রূপে আসে, নিজের বাবার রূপে আসে। তো আসল ঘটনা হচ্ছে জিনটা চাচ্ছিল কোনোভাবে গেটটা খুলতে, তাকে ক্ষতি করতে। তো ফার্স্টে গেট খুলে নেই ও, তো জিন অন্য রূপে আইসা আর কি ট্রাই করছে গেট খোলার। কিন্তু আমার রেহান একটু অবাক লাগে যখন আমরা পুরান ঢাকায় এই ধরনের কোনো কিছুর ঘটনা শুনি না, যেখানে মানে জনবসতি এত বেশি মাত্রায়, যেখানে রাত্রে 1টা, 2টা, 3টার সময় রাত হয় না, সেটাই। কখনো কখনো কিছু জায়গায় তো মনে কখনোই রাত হয় না। এমন জায়গায় এই ধরনের ঘটনা শুনলে আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়। একবার মনে আছে তোর পুরান ঢাকায় একটা বাড়ির ঘটনা আমরা শুনেছিলাম, একজন হুজুর ছিল যে নাকি ওখানে তাড়াতে গিয়েছিল, ওই বাড়িটাকে মুক্ত করতে গিয়েছিল। তো যাই হোক, আসলে এই ঘটনাগুলো কখনো কখনো এমন কিছু জায়গায় ঘটে যায় আমরা আসলে যেটা ইমাজিনও করতে পারি না যে এইখানে এই ঘটনা ঘটতে পারে। সেটাই। থ্যাংক ইউ মৃদুল ভাই, আপনার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। ওকে, চল রেহান, তাহলে আমরা এবার যে সজীব ভাই আছে, আমরা সজীব ভাইয়ের কাছে চলে যাই এবং তার ঘটনাগুলো শুনি। সজীব ভাই, একটু আপনার পুরো পরিচয়টা একটু ভালো করে জানি, সবাই জানুক। জি সুমন ভাই, আমার নাম সজীব, আমি গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে এসেছি। আমি মাওনা চৌরাস্তা ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ ইন্টার ফার্স্ট ইয়ার। ওকে, তো অনেক ধন্যবাদ প্রথমেই যে সজীব ভাই আপনি আমাদের এই জার্নিতে এসছেন। এবার আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আপনার ঘটনার দিকে যেতে চাই। যে আমরা ডট টিমের কাছে যেটা শুনেছি, আপনার কাছে বেশ কয়েকটা ঘটনা আছে, এর মধ্যে একটা ঘটনা খুব সম্ভবত রাঙামাটিতে আছে। জি জি। সো আমরা কি শুরুতে ওই ঘটনাটা দিয়ে শুরু করতে পারি? জি ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এই ঘটনাটা কিভাবে, কবে, কোথায় হয়েছে একটু বিস্তারিত বলুন।
এই ঘটনাটা হচ্ছে 2015 সালের ঘটনা। 2015 সালে আমি এসএসসি পরীক্ষার পর সময় থাকে, আপনি যেহেতু জানেন অনেক সময় থাকে হাতে, ভাবলাম যে জামাতে যাই তাবলিগে। তো কাকরাইল থেকে জামাত বন্দী হয়ে আমাদের রূপ পড়ে হচ্ছে রাঙামাটিতে। আচ্ছা, তো রাঙামাটি আমি আমাদের কয়েকটা মসজিদের পরে একটা মসজিদ পড়ে, মসজিদটা হচ্ছে আপনার রাঙামাটি এলাকাটার নাম হচ্ছে মুসলিম পাড়া ব্রাহ্মণটিলা। আচ্ছা, মসজিদের বর্ণনাটা আমি দিই। মসজিদটা হচ্ছে আপনার একটা টিলার উপরে। ওকে। আর আমাদের খাবার পানি আনতে হয় একটা হিন্দু বাড়ি থেকে, আর অজু গোসল দুইটাই আমাদের নদী থেকে করতে হয়। আচ্ছা, তো প্রথম দিন যেটা হয়, আমরা যেদিন মসজিদে যাই তার আগের দিন একটা মহিলা মারা যায়। এমনিতে একটা কিউরিওসিটি ছিল যে যেহেতু এরকম একটা শ্মশান ঘাটের সাথে মসজিদ আমাদের হিন্দু, কিছু দেখার জন্য আপনাদের একটা আগ্রহ ছিল। ওকে। তারপর ওই মহিলাটাকে পোড়ানোর আয়োজন চলছে আনুমানিক 2টার দিকে। আমি সাহেবকে বললাম, আমি সাহেব যাইতে দিবে না। রাত 2টার দিকে? না, রাত দিনের বেলা। হ্যাঁ, দুপুর 2টা। ওকে। তো আমি আর হচ্ছে সোহেল ভাই দুজন যাই, লোকেই যাই। তো তাদের যেই আয়োজন আছে, এই আয়োজন শেষে মানে পোড়ানোর জন্য মুখে আগুন দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট মানে পুরা চলতেছে, মানে আগুন জ্বলতেছে। হঠাৎ করে লাস্টটা বৈশা গেছে, মানে শুয়ে ছিল বৈশা গেছে। আমি দেখে মানে নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না। তো দেখলাম কয়েকজন আবার লাঠি দিয়ে জাতাদা ধরছে আর কি। যেটা হয়ে থাকে, এটা একটা বায়োলজিক্যাল একটা প্রসেস। যখন গায়ে আগুনটা ধরানো হয় তখন এটার যে শিরা উপশিরা রগ আছে যেগুলো টান পড়ে যায়, সেই জন্য অনেক সময় লাশগুলো দেখা গেছে এভাবে মনে হয় যে উঠে গেছে উপরের দিকে। জি জি, সুমন ভাই। তো আমি ফার্স্ট টাইম দেখলাম, তো আমার কাছে অনেক ভয় লেগেছে, আমার এখানে অনেক খারাপ অবস্থা। তো এখান থেকে যথারীতি আমরা দেখে চলে আসি। তো সেই দিন রাত্রে যেটা হয়, যেহেতু জামাতে সবাই তাহাজ্জুদ নামাজ পড়ে, আমি আর সোহেল ভাই আনুমানিক রাত 1:30 কি হবে আমার মনে আছে এখনো, রাত 1:30টার মতো হবে, আমরা ঘাটলায় যাই। আমাদের যে মসজিদের সাথে ঘাটলা, ওই ঘাটলায় যাই নদীর পাড়ে। তো সোহেল ভাই অজু করে হাত মুছতেছে, আমি অজু শেষ, আমি পাও ধুইতেছি, আমার এখনো মনে আছে। আমাদের ওই ঘাটলার পরেই হচ্ছে শ্মশান ঘাটলা আর কি, যে জায়গায় পুইরা ফালানো হয়। তো ওই জায়গা থেকে আমি খেয়াল করলাম একটা লাশ, আমাদের কাফন পরাইলে যেরকম হয়, আমরা মুসলমান কাফন পরাই, ওরকম লাশকে কাফন পরানো। হাইট হবে আপনার 7 ফুটের উপরে হবে, সাইজ অনেক মোটা, আর মাথা থেকে আগুন জ্বলতেছে। পানির মধ্যে আগুনটা ভাসতেছে। আমি দেখলাম পাখির মতো হাত দুইটা কিন্তু সরানো, এভাবে সরানো জাস্ট। আচ্ছা, তো সোহেল ভাই বলতেছে যে সজীব কিছু দেখতেছো? আমি বলছি হ্যাঁ। আমি বুঝলাম না, মানে আপনারা এটা কি দেখছেন, কোথা থেকে কি আসতেছে? মানে পানির উপর দিয়ে আসতেছে? এটা মানে হাইটাও না, এমনকি নৌকা দিও না, এটা জাস্ট ভেসে ভেসে, ভেসে ভেসে আসতেছে। আচ্ছা। আর হাত দুইটা পাখির মতো সরে, আর আগুনটা জ্বলতেছে, আগুনটা কিন্তু পানির মধ্যে ভাসতেছে। তো সোহেল ভাই বললো দৌড় দাও। তো যথারীতি তাড়াহুড়ো করে হুমড়ি করে দিয়ে মসজিদে পড়লাম। তো সবাই সজাগ। আমি সব বললো কি হয়েছে, বললাম জানি সাহেব এই ঘটনা। তো বলতেছে যে এই ঘটনা তো এখানে হওয়ার কথা না, তোমরা যাই হোক ভুল দেখতে পারো, ঘুমায় যাও। যাই হোক ওই দিনের ঘটনা শেষ হইলেই ভালোই। তো তারপরের দিন যেটা ঘটলো সুমন ভাই, এটা মানে আমি নিজেও এটা আশা করি নাই। আমি ঘুমাইছিলাম হচ্ছে মসজিদের নিম্বরের পাশে, আর সোহেল ভাই ছিল হচ্ছে একদম দরজার সাইডে। তো হঠাৎ করে একজন মাঝি দেখতে পায় যে সোহেল ভাইকে অজ্ঞানত অবস্থায়, মানে সেন্সলেস অবস্থায়। তারপর তাড়াহুড়ো করে নিয়ে আসে, এলাকার সবাই আসে, এসে বলে যে কি অবস্থা, যে এই অবস্থা, সজীব আসছে। সজীব ওনাকে মানে কি ওইখানে পানিতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, তারপর ওখান থেকে মসজিদে নিয়ে আসা হয়েছে। তারপরে আপনার বলতেছে যে আমাকে সজীব ডাক দিছে। তো দেখতেছে আমি ঘুমাইতেছি, আমি ওইটা বসছি। তো বলতেছে সজীব ডাক দিছে। সজীব কোথায় গেছিল? কয় গোসল করতেছিল। দেখে আমার শরীর, আমার সেন্টু গেঞ্জি পরা ছিল, আমার শরীর ঠিকই আছে, ভিজাইতে যান না। তো আমি বললাম যে যখন এই ঘটনা ঘটে আপনি তখন ঘুমাচ্ছিলেন? জি, আমি ঘুমাচ্ছিলাম। ওকে। তো ঘটনাটা তখন বলে যে আমি নাকি আসছি, আমার রূপ ধরা যেই হোক আসছে, আমি শুয়েছিলাম। তো আয়শা তাকে বলতেছে যে সোহেল ভাই আমার গোসল করতে হবে, যে কোনো কারণে হোক গোসল করতে হবে। তো প্রথম ঘাটলায় বলে যে, আমি বলতেছি নাকি সোহেল ভাই বলতেছে ঘটনাটা, যে এই ঘাটলায় তো কচুরিপানা এখন চলে আসছে, যেহেতু জয় বইতেছে, চলেন ওই ঘাটলায় যাই, ওই ঘাটলা পরিষ্কার আছে। সোহেল ভাইও সঙ্গে চলে যে শ্মশান ঘাটলায়। ওই ঘাটলায় গোসল মানে অর্ধেক পানিতে নাইমা সোহেল ভাইকে বলতেছে হাতটা ধরো। তো সোহেল ভাই যেই হাতটা ধরছে, সেই সোহেল ভাইকে নামা পানিতে মধ্যে মাথা চুবান দিয়ে ধরছে। তো চিল্লা চিল্লি
হুমড়ি অবস্থা। যারা আপনারা জানেন, আপনার সারা রাতে কিন্তু মাছ ধরে অনেক জেলে আছে ছোট নৌকা দিয়া, তো 1-2টা জেলে লক্ষ্য করছে জিনিসটা আর কি। এটা লক্ষ্য করার পরে আপনার সেই জেলেগুলো আসছে, আইসা আপনার ধস্তাধস্তি করে ধরছে। এলাকার মানুষগুলোও সজাগ, আইসা বলতেছে যে কি হয়েছে, এই ঘটনা। ওকে, তার মানে হচ্ছে আপনার রূপ ধরে কেউ একজন এসে তাকে ডেকে নিয়ে গেছে এবং আস্তে আস্তে নিতে নিতে সেই শ্মশানের ঘাটলার দিকে নিয়ে গেছে এবং ওখানেই তাকে মানে পানিতে চুবাইয়া মারার একটা চেষ্টা করা হচ্ছিল। ফরচুনেটলি ওখানে মাঝিরা ছিল বলে উনি বেঁচে গেছে। ইনশাআল্লাহ মাঝির কারণে বেঁচে গেছে। এবং তার পরের দিন তার শরীরে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, তো উনি থাকবে না, মানে উনি জামাতে থাকতে চাইতেছে না, উনি রাগ করেই চলে যান। স্বাভাবিক, এই ঘটনার পরে কারো না থাকতে চাওয়ার। তারপর আমরা এই মসজিদে 2 দিনই ছিলাম। তারপরের দিন আমরা এই রাঙ্গামাটি শহরের দিকে চলে আসি। ওইদিকে আমাদের জামাত পূর্ণ হওয়ার পরে বাসায় চলে আসি আর কি। এই ঘটনা এখানেই শেষ হইলে ভালোই তো সুমন ভাই, এই ঘটনাটা এখনো শেষ হয় নাই। কিরকম কি হয়েছে এরপর? আমি ঈদের কয়েকদিন আগেও আমি জিনিসটা ফলো করছি। এটা কি এই গত ঈদ? হ্যাঁ। তো আমি বাজার থেকে আসতেছি, আনুমানিক 11টা কি 11:30 হবে। আমার গেঞ্জিটা উদাম ছিল, তো আমি লক্ষ্য করলাম যে আমার পিছন থেকে একটা মেয়ে, আপনার 8 বছর কি 8.5 বছর হবে, খাটো টাইপের, চুলগুলা কুকড়া আর হচ্ছে কালো একটা পায়জামা পরা ছিল, খালি পায়ে দৌড়ে যাইতেছে। পিছনে চাইলাম, সামনে চাইলাম, ভ্যানিশ। এমনি ভাবে আরেকদিনও একই অবস্থা। এটা ঈদের পরে আবার ঘটনা, রোজার ঈদের পরে। তো দেখলাম কি যে যেই মেয়েটাকে এর আগের বার দেখছিলাম, সেম 2টাই মেয়ে, একটা আরেকটাকে কি বলতেছে, মানে তাদের ভাষায় কি বলতেছে সেটা আমি বুঝি নাই, তবে কি জানি বইলা আর কি সেটা সামনের জনকে দৌড়াইতেছে, সামনের মেয়েটাকে। আমি এটা দেখে প্রচন্ড ভয় পাই। তো এটা গেল। তো কয়েকদিন পরে আমার একটা ভাই আসছে, সে ও আমার সাথে থাকতো, একেবারে থাকতো। তো ও সঙ্গত কারণে দোকানে থাকে, আমাদের দোকানে, আমি একাই থাকি। ডর মানে ভয়। প্রত্যেকের জীবনে এমন কিছু না কিছু ঘটে, যেমনটা আজকে আমাদেরকে বলে যাচ্ছেন রহমত, গাজী, মানিক, মৃদুল এবং সজীব। আপনার জীবনেও কখনো না কখনো ঘটেছে, হয়তো পাত্তা পেয়েছে কিংবা পাত্তা দেননি। কারো কারো জীবনে এমন ভাবে ঘটে যা সারাটা জীবন সে মনে রাখে, মনে দাগ কেটে যায়। সেরকম কিছু ঘটনা নিয়েই আপনি যদি আমাদের এই ডরে অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন দিন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 আরো একটা বিরতির সময় হয়ে গেছে। ফিরবো ঠিক রাত 1টায়। ডর। শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আজকে ডরে আমাদের সঙ্গে রয়েছে রহমত, গাজী, মানিক, মৃদুল এবং সজীব। আর আপনারা উপভোগ করছেন ডর। ফিরছি আমরা ডরের শেষ ভাগে। ডর। আমার একটা ভাই আসছে, সে ও আমার সাথে থাকতো, একেবারে থাকতো। তো ও সঙ্গত কারণে দোকানে থাকে, আমাদের দোকানে, আমি একাই থাকি। একদিন হঠাৎ করে আমি সোজা হয়ে শুয়েছিলাম, ডাইন দিকে কাত হওয়ার পরে ডান হাতে স্পর্শ লাগে, মানে ভাবলাম যে শরীফ হয়তো আছে। তো আবার লক্ষ্য করলাম যে শরীফ তো এখন দোকানে থাকে। কি ব্যাপার, কিটা? আমার বাম হাতের সাইডে ছিল আপনার লোহার একটা ছোটখাটো চেয়ার ছিল, ওই চেয়ার দিয়ে ওই জায়গায় বাড়ি দিয়ে সাথে সাথে লাইটটা অন করলাম। সেটা দেখতে পেলাম কি ওইখানে একটা ময়ূরের পাক। হ্যাঁ, ময়ূরের পাখনা ছিল ওইখানে। ময়ূরের পাক তো আসার কোনো মানে যৌক্তিকতাই নেই। সেটাই, আমি খুবই অবাক। তারপর থেকে আমি এখন পর্যন্ত আমি লাইট মানে বন্ধ করে ঘুমাই না, এখনো লাইট জ্বেলে ঘুমাই। ওকে, তো লাইট জ্বেলে ঘুমানোর পরে কি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেছেন? এমনিতেই কোনো সমস্যা হয় না, কিন্তু যেই ঘটনাটা হয় যে ওই মেয়েটাকে আমি দেখতে পাই যে দৌড়ে যেতে, যেই মেয়েটা, বাচ্চা মেয়েটাকে আপনি যেতে দেখেছিলেন। হ্যাঁ,
আমি অনেক ভয় পাই। কারণ সে কি কোনো ধরনের কোনো কিছু বলার চেষ্টা করে আপনাকে? না, কোনো কিছু বলে না, অনেক স্পিডে দৌড়ে যায়। মানে আমি খুবই খেয়াল করছি, মেয়েটার গায়ের রংটা হচ্ছে আপনার শ্যামলা টাইপের, 8-9 বছর যেরকম হয়, সাইজে একটু খাটো আর কি, এরকমই। ওকে, তো এটা কি এখনো চলছে? এটা 2 বার ঘটার পরে এখনো ঘটে নাই, তবে আল্লাহ জানে কি হয়। ওকে, আই হোপ যে এটা আর না ঘটুক আপনার সঙ্গে, সেটাই আশা করছি। তো আমরা যেটা শুনেছিলাম যে আরো কিছু ঘটনা মনে হয় আপনার আছে, তো সেই ঘটনাগুলো কি ছিল? জি, সেই ঘটনাটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির নামটা আমি বলতে চাচ্ছি না। ফ্যাক্টরি এটা কোথায়? গাজীপুর? হ্যাঁ, গাজীপুরে, আমাদের মাওনাতে। ওকে, তো ওই ফ্যাক্টরিতে যেটা হয়, প্রথম অবস্থায় ওই ফ্যাক্টরিতে আপনার অনেক জঞ্জাল ছিল আর কি। তো আপনি যে ফ্যাক্টরির ঘটনাটা বলছেন, সেই ফ্যাক্টরিটা কবে তৈরি হয়েছে? সেটা ঘটনাটা কতদিন আগে সেটাই। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আপনার আজ থেকে প্রায় 7-8 বছর আগে। 7-8 বছর আগে। হ্যাঁ, তো ফ্যাক্টরিটা যখন বাউন্ডারি করা হয়, তো বাউন্ডারি করানোর পরে এক সাইড দিয়ে শুধু ডাইবা যায়, পিলার গুলো ডাইবা যায়। তো আপনার ইঞ্জিনিয়ার আনছে, ইঞ্জিনিয়ার আনার পরে ধরতে পারতেছে না। এটা কি কোনো ধরনের কোনো পুকুর ডোবা ভরাট করে করা হচ্ছিল? না, কিছুই না। আচ্ছা, একদম সমান জায়গা। তো কয়েকবার করার পরে আপনার জায়গাটা মিলত পড়ানো হয়েছে। হুজুর আনছিল, হুজুর এনে বলছে জায়গাটা তো এমনি তো একটু খারাপ, জঞ্জাল ছিল আগে, মিলত পড়ায় দেন, ভালো হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তারপরে মোটামুটি কমপ্লিট করা হয়েছে বাউন্ডারিটা। তো বাউন্ডারিটা কমপ্লিট করার পরে যে ঘটনাটা ঘটে, আপাতত ফ্যাক্টরির ভিতরে কিছু মালপত্র আনা হয় ফ্যাক্টরি করার জন্য। মালপত্র পাহারা দেওয়ার জন্য কিছু গার্ডও রাখা হয়, নাইট গার্ড। তারা পাহারা দেয় 3-4 জন মিলে, গ্রুপে আর কি। তো যেটা সমস্যা হয় কি, টাইলস রাখা ছিল, তো আপনার দেখা যায় কি তারা ছিল পূবে, একটু পশ্চিমে টাইলস ভাঙার শব্দ, তো পশ্চিমে গেছে আবার পূবে টাইলস ভাঙার শব্দ। তো যায়া দেখতেছে টাইলস ঠিকই ভাঙা, কিন্তু কেউ নেই। তো তারপরে তার মানে ওরা যে টাইলস ভাঙাগুলো দেখতে পাচ্ছে যে টাইলস ভাঙা হয়েছে। হ্যাঁ, টাইলস এমন না যে শুধু শব্দটাই শুনছে, কিন্তু ভাঙা দেখতে পাচ্ছে, বাট টাইলস ভাঙাও দেখতে পাচ্ছে। হ্যাঁ, ভাঙা দেখতে পাইতেছে। এইভাবে যাওয়ার পরে কয়জন গার্ড থাকতো মনে হয়? তো আনুমানিক আপনার গ্রুপে বিভক্ত ছিল, তো ওই 8-9 জনের মতো। 8-9 জন গার্ড, দ্যাট মিনস এটা মানে মোর দেন এনাফ যে এটা খুঁজে বের করার জন্য, যদি কোনো মানুষ এটা ঘটিয়ে থাকে। এমনি সবাই ভয় পেয়ে গেছে যে জিনিসটা কি। আচ্ছা, তারপর উপরে ছাদ দিল, ঢালাই দিল। তারপর যেটা হয় যে মেশিন পত্রর ভিতরে আপনার দেখা গেছে মেশিন চলতেছে ফ্যাক্টরি রানিং হওয়ার পরে আর কি, মেশিন চলতেছে একেবারে বন্ধ হয়ে যায়। যে এরকম হবে যে একটা শ্রমিক কাজ করতেছে, হাত এমনিতেই মেশিনের ভিতরে ঢুকে গেছে, এরকম হয়েছে শ্রমিক। এটা তো আসলে আমি জানি না এটা কতটুকু ভৌতিকতার কি আছে, কারণ এটা তো যে কোনো দুর্ঘটনা কাজ করতে গেলে হতেই পারে। হ্যাঁ, আমি আসতেছি। তো তারপর যেটা হয় যে যারা নাইট গার্ড, তো এখানে আপনার একটা রাস্তা আছে অপোজিট সাইডে, মেন যেই গেটটা আগে ছিল এটা বন্ধ করে দেওয়া হয়েছে। কি কারণে বন্ধ করে দিয়েছে সেটার কারণ আমি বলতেছি। আপনার যে নাইট গার্ড, সেই নাইট গার্ড দেখতেছে কি যে তার এক মালিক তাকে ডাক দিছে, এটা রাত্রির ঘটনা। তার এক মালিক, সম্ভবত মালিক ডাক দিলে যাইতেই হবে, এরকম সে দেখতেছে নাকি রূপটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো রূপটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে তাকে এরকম ভাবে দস্তাদস্তি অবস্থায় তাকে মাথা এরকম বালুর ভিতরে গাড়া ধরছে সেই গার্ডের। হ্যাঁ, সেই গার্ডের, সে যেই হোক, মাথা গাড়া ধরছে, পরে চিল্লাচিল্লি শুরু। তারপরে আপনার যারা অন্যান্য গার্ডরা ছিল তারা এই হুড়োহুড়ি করে উঠাইছে, উঠায় বলতেছে যে আমাকে এরকম ভাবে এক স্যার ডেকে আনছে, এই ঘটনা। আর এটার ভিতরে আরেকটা ঘটনা ঘটতো যে ফ্যাক্টরি রানিং হওয়ার পরে অনেকদিন পরে আপনার দেখা গেছে কি কাজ করতেছে, লেবার কাজ করতেছে, এক অফিসার আসছে, অফিসারে ডাক দিছে যে এরকম আসো, কাজ আছে। তো অফিসারের চেম্বারে গিয়ে দেখে অফিসার ঘুমায় রয়েছে। তো অফিসার ঘুমায় রয়েছে, তো বলতেছে স্যার ডাক দিচ্ছেন, কারণ কোন সময় তোমরা ডাক দিলাম সবার সামনেই। হ্যাঁ, তো এমনিতেই মানে রূপ ধরে যাইতো। হচ্ছে ওই ফ্যাক্টরিটাতে, ফ্যাক্টরি তৈরি হওয়ার পরেও মানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেই থাকে। হ্যাঁ, তো স্যারের রূপ ধরে যাইতো। তো একবার এক লেবারকে টয়লেটের ভিতরে ডাইকে আনছে, ডাইকে না তাকে আর জীবিত পাওয়া যায় নাই, তার শুধু একজোড়া স্যান্ডেল পাওয়া গেছিল আর কি। তাকে কি অবস্থায় পাওয়া গেছে? তাকে পাওয়াই যায়নি, মানে একদম আদৌ পাওয়া যায়? হ্যাঁ, পাওয়াই যায়নি। তো তার সাথে যারা ছিল তারা বললো যে সে তো দেখলাম টয়লেটে গেছে, যাওয়ার পরে এরকম ভাবে অদৃশ্য। তো
তারপর এরকম ভাবে ওই লেফটিন যে জায়গায় ছিল টয়লেট, ওইটা বন্ধ করে আরেক সাইডে অপোজিট সাইডে এই ঘটনাগুলোর জন্য বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, টয়লেটটা বন্ধ করে দেওয়া আরেক সাইডে বানানো হয়েছে। ওই টয়লেটের জায়গায় আপনার জেনারেটর বসাইছে যাতে শব্দের কারণে না থাকে। আচ্ছা, তো শব্দের কারণে তো থাকে না, দেখা গেছে জেনারেটর এমনিতেই বন্ধ হয়ে যায় এবং দেখা গেছে কি জেনারেটর পাস নষ্ট হয়ে যায় এমনিতেই। তো তারপর কি হইলো, ওই জেনারেটরের সাথে আর্থিং করে দেওয়া হইলো যাতে শর্টমট কেউ যদি ইচ্ছামি করে দুষ্টামি করে ধরতে যেন না পারে, তাহলে এরকম ভাবে হবে না। তো দেখা গেছে কি একদিন রাত্রে ডিউটি করতেছে সবাই, হঠাৎ করে দাম করে শব্দ হয়েছে। অনেক জোরে শব্দ হওয়ার পরে সবাই গেছে, অফিসার টফিসার স্যার সবাই গেছে, যা দেখে ওখানে ভুতুম পেঁচা রাত্রে পাওয়া গেছে আর কি, পুরা অবস্থায়। হ্যাঁ, শর্ট খাইলে যে পুরাটা হয় ওইটা। আচ্ছা আচ্ছা, ওই ভুতুম পেঁচা পাওয়া গেছে। তারপরে আবার বড় একটা হুজুর আছে আমাদের এলাকায়, হুজুরাই না গরিব মিসকিনদের খাওয়াইছে। এখন যেই ঘটনাটা ঘটে এটা ফ্যাক্টরির বাহিরে, মানে ফ্যাক্টরির কম্পাউন্ড যেটা বাউন্ডারির ভিতরের যেটা ছিল ওইটা মোটামুটি এখন সেফ, যার ধরনের কোনো ঘটনা ঘটে না। বাহিরে যেই ঘটনাটা ঘটে ওটা হচ্ছে এখন বাহিরে সিকিউরিটি পর্যন্ত থাকে না। তো একবার এক সিকিউরিটিকে নাকি এক মেয়ে, মানে সিকিউরিটি যেহেতু সঙ্গতার কারণে বাইরে আসছিল প্রসাব করতে, তো আয়শা দেখতেছে যে বালুর টালের উপরে একটা মেয়ে গান বলতেছে, মেয়েটা ডাকতেছে। তো সে গেছে, যাওয়ার পরে এরকম হবে তার আর কি আধমরা অবস্থা ওই সিকিউরিটি। তারপরে অফিস কর্তৃপক্ষ বলছে যে তোমরা রাত্রে গেটের বাইরে ডিউটি করার দরকার নাই, তোমরা গেটের ভিতরে ডিউটি করো, বাইরে যাওয়ার দরকার নেই। তারপরে ওইখানে আপনার 3 রকমের জিনের বসবাস আর কি, যতটুকু এটা কে বলেছে? মানে এটা যারা হচ্ছে হুজুর, বড় হুজুরান ছিল। আচ্ছা, যেখানে হুজুরকে এনে দেখানো হয়েছিল উনি বলেছে। হ্যাঁ, তারপরও যারা ঘটনা ফেস করছে তারাও দেখছে যে তো কিছু জিন আছে ভালো খারাপ মিলে আর কি, কিছু জিন আছে আপনার যে ভালো করে আর কিছু জিন আছে ভয় দেখায়, এরকম। এটা হুজুর বলেছেন। আমাকে একটু বলেন তো যে বর্তমানে মানে ফাইনাল স্ট্যাটাস কি ওই ফ্যাক্টরিটার? এখন কি অবস্থা? স্ট্যাটাস বলতে আপনার আগের গেটটা ছিল ওই সাইডে খারাপ, এখন ওই গেটটা যেহেতু জানেন রাত্রে মানুষ চলাচল করে না ভয়ে, এখন গেটটা এই সাইড দিয়ে করা হয়েছে। আচ্ছা, ওই গেটটা কি বন্ধ করে দেওয়া হয়েছে? হ্যাঁ, বন্ধ করে দেওয়া হয়েছে। ওই গেট দিয়ে শুধু আপনার দিনের বেলা যদি কোনো মাল আসে তো সেক্ষেত্রে ব্যবহার করা হয়, তাছাড়া এই গেটটা ব্যবহার করা হয় না। তাছাড়া একটা ঘটনা বলতে মিস্টেক হয়ে গেছে শোন ভাই, যে একবার এক ট্রাক ড্রাইভার সম্ভবত কারণে মাল আনছে আর কি, মাল নামানোর পরে যে উনি সম্ভবত প্রস্রাব করতে বসছে, তো প্রস্রাব করার পরে দেখতেছে যে মেয়ে তাকে ডাকতেছে আর কি। আচ্ছা, তো মেয়ে ডাকার পরে উনি বুঝতে পারছে আগে থেকেই, উনি টাক মাগ ফালাতেই উনি চলে আসছে আর কি। আমি দুইটা ইনসিডেন্ট শুনলাম যে একটা মেয়ে ডেকেছে পার্টিকুলারলি, এখানে কি এই কোনো ধরনের কোনো ঘটনা কি আগে ঘটেছিল? হ্যাঁ, বলতে ভুলে গেছি, এখানে একটা ঘটনা ঘটছিল আর কি, যে কয়েকজন মিলে একটা মেয়েকে আনছিল আর কি, এনে নির্যাতন করে মেরে ফেলছিল আর কি। মেরে ফেলার পর থেকেই এই জিনিসটা ঘটতে থাকে। আচ্ছা আচ্ছা, মেয়েটা মানুষকে ডাইকে আনে। এটা কত বছর আগে মারা হয়েছিল? মারা হয়েছিল আনুমানিক 14-15 বছর আগে। আচ্ছা, এখানে এনে নির্যাতন করে মেরে ফেলা হয়। যেহেতু একটা সময় আপনি যেটা বলেছিলেন যে আগে জায়গাগুলো একটু পরিত্যক্ত ছিল, খুব একটা মানুষজন ছিল না, ফাঁকা ছিল, তখন এই এমন একটা ইনসিডেন্ট ঘটে এখানে। আরেকটা জিনিস ঘটে সুমন ভাই, যে ফ্যাক্টরিতে লিফট আছে, তো এমনিতেই দেখা গেছে কি যে মানুষ উঠছে নামার জন্য, যে এমনিতেই লিফটটা পড়ে গেছে, সেটা এরকম ছিঁড়ে পড়ে গেছে। হ্যাঁ, এটা প্রায় হয়, এখনো হয় এটা। এখন লিফট বন্ধ করে দেওয়া হয়েছে, এখন সিঁড়িতে যদি কোনো মাল আসে তো লিফট ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে এখন মানুষ পারাপার করা হয় না। তো লিফট এমনিতেই দেখা গেছে কি একদিন হঠাৎ যে মানুষ নামতেছে, এমনিতেই অর্ধেক পথে যখন নামছে এমনিতেই লিফটটা ছিঁড়া এরকম পড়ে গেছে, মানুষ আহত হয়েছে। ওকে, টয়লেটের ঘটনাটা সুমন ভাই এখনো ঘটতেছে আর কি, 1 বছর অথবা 2 বছর 3 বছর পরে হইলো একটা মানুষ আর কি হঠাৎ করে উধাও হয়ে যায়। আমি জানি না আসলে বিষয়টা এটা কি, মানে আমার কাছে খুবই মিস্ট্রিয়াস একটা বিষয় মনে হচ্ছে যে একটা মানুষ পুরোপুরি উধাও কিভাবে হয়ে যায়, যে তার কোনো খোঁজ খবর পাওয়া যাবে না কিছু। আমি জানি না, যদি আমরা চেষ্টা করবো এই বিষয়টা নিয়ে আদৌ কিছু জানা যায় কিনা, সেই বিষয়ে যদি একটু বিস্তারিত ভাবে জানা যায়, আপনার কাছেও আমরা হেল্প পাবো যে এই বিষয়টা আরো একটু বিস্তারিত ভাবে জানার জন্য। আমার মনে হয় সমান ভাই, আপনি যদি ওই ফ্যাক্টরিতে এখনো যান, ওই গেটটাতে যান, আপনি রাত্রে 1টা কি 2টা করে কিছু না কিছু দেখতে পারবেন।
ওকে, তাহলে তো যেখানে কিছু না কিছু দেখার সম্ভাবনা থাকে সেখানেই তো রেহান আর সুমন থাকে। জি, সো দেখা যাক কোনো একদিন হয়তো আমরা চলে যাব সেই ফ্যাক্টরিতে। তবে আপাতত অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের এখানে এসে এই ঘটনাগুলো, আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাগুলো সবার সাথে শেয়ার করেছেন। কয়জনের গল্প শুনলাম তো আজকে? গল্প তো অনেকগুলো শুনলাম। প্রথমে রহমত ভাই শুরু করলেন, এরপর এক এক করে গল্প শুনে গেলাম আমরা। বিশেষ করে মানিক ভাইয়ের গল্পতে এসে একটু থক হয়ে গেছিলাম আমরা সবাই, হয়ে গেছি আমরা। জানি না মানিক ভাই নিজেও একটু নার্ভাস হয়ে গেছিল। বাট আমার মনে হয় নাও দিস ইজ দ্য টাইম ফর আদার পিপল টু থক, আমাদের যে গেস্টরা আছে তাদেরকে থ খাইয়ে দেওয়ার সময়। তারা কি জানে তারা কোথায় বসে আছে? তারা জানে না, তারা থ হয়ে যাবে, এবং বিশেষ করে যারা রেডিওতে শুনবে তারাও থ হয়ে যাবে, যেমন আমি একটুই থ হয়ে গেছিলাম। এক্স্যাক্টলি। আমরা এই বাড়িটাতে আসার যে মূল কারণটা, এবং এই বাড়িটা যদি খুব সুন্দর করে গুছিয়ে রাখা যেত, এটা হইতে পারতো একটা মানুষের একটা বাংলো বাড়ির মতো, একটা প্রাসাদের মতন, অন্যরকম একটা অ্যানসিয়েন্ট লুক আছে, একটা প্রাচীন প্রাচীন ভাব আছে। কিন্তু এই ধরনের বাড়িতে আজকাল অনেকে থাকতে চায়। বাট একটা নিঃসন্তান দম্পতি কেন এই বাড়িটা ছেড়ে চলে গেছে? আসলে নিঃসন্তান দম্পতি বলতে যদি বোঝায় তাহলে সেটা বর্তমানে, একটা সময় কিন্তু তারা খুবই তাদের খুব হাসি খুশি একটা ফ্যামিলি ছিল, দুইটা বাচ্চা ছিল, কিউট দুইটা বাচ্চা ছিল, যেই ছবিটা আমি আর তুই দেখে এসেছি, এবং আমরা যাওয়ার সময় আপনাদেরকেও দেখাবো এই ছবি দুইটা। এই দুইজন বাচ্চাকে ঘিরেই হচ্ছে কাহিনীটা। এই দুইজন বাচ্চা এবং একজন মহিলা যাকে এই বাড়িতে পরিচারিকা হিসাবে রাখা হয়েছিল। যাই হোক, তো বলেই ফেলি, এই বাড়িতে মোট 5 জন সদস্য থাকতো, ড্রাইভার এবং দারোয়ান বাদে। যে 5 জন সদস্য তারা হচ্ছেন বাবা, মা, তাদের 2 সন্তান, একটা মেয়ে, মেয়েটার বয়স 6 থেকে 7 বছর, আর একটা ছেলেও ছিল যার বয়স 10 থেকে 11 বছর। এই 4 জন এবং আরো একজন তাদের নতুন সদস্য ছিল, 1-1.5 বছর তাদের বাড়িতে কাজ করে একটি কাজের মেয়ে। কিন্তু সে একটু অদ্ভুত রকমের ছিল, এটা আগেই বলে রাখি। মেয়েটি কথা বলতো খুব কম, কাজ করতো খুব ভালো, এবং ঠিক বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় না সেটাই তার ক্ষেত্রে হয়েছিল। সে যেদিন ঘরে ঢুকেছিল কাজ করতে, সেদিন থেকেই নাকি 2টো বাচ্চা সারাক্ষণ তার সাথে লেগে থাকতো, তার প্রচন্ড ভক্ত। এবং এটা দেখেই আসলে ওর ব্যাকগ্রাউন্ডটা খুব একটা যাচাই বাছাই করার চেষ্টা করেনি, যেহেতু বাচ্চারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে ওকে, এবং ওরাও খুব বাজবিচার ছাড়াই ওকে রেখে দিয়েছে বাড়িতে, এবং বেশ কিছুদিন পর্যন্ত খুব ভালোভাবেই যাচ্ছিল সমস্ত কিছু। সমস্যাটা সমস্যাটা হয় প্রায় 1 থেকে 1.5 বছর পর। হঠাৎ যখন বাচ্চা মেয়েটা, অর্থাৎ 6-7 বছরের যে মেয়েটার কথা বলছিলাম, এই যে আমরা যেখানে বসে আছি, রহমত ভাইয়ের পেছনেই ঠিক পড়েছে, যদি এক্স্যাক্টলি বলতে চাই, যেই পিছলা বা স্লিপারি, এটাকে কি বলে এটাকে আমি ঠিক জানি না, আমরা পিছলা বলতাম ছোটবেলায়। বাচ্চাদের জন্য খেলার জন্য এটা বানানো হয়েছে। শিশু পার্কে, রমনা পার্কে প্রচুর আছে। এই পিছলাটা থেকেই গড়িয়ে নিচে পড়ে মাথা ফেটে মারা যায় মেয়েটা, পিচ্ছি মেয়েটা। এবং যখন মারা যায় সেই কাজের মেয়েটা তার সাথেই খেলাধুলা করছিল। এক্স্যাক্টলি, তার সাথেই খেলাধুলা করছিল, এবং খুব সম্ভবত ভাইটাও ছিল, কিন্তু প্রচন্ড ভক্ত সে কাজের মেয়েটার। এখন তাকে কাজের মেয়েটা ছোট বাচ্চাটাকে বাঁচাতে গিয়েছে না যায়নি, এ ব্যাপারে ছোট ছেলেটাও কিছু বলেনি, মাত্র 10-12 বছর বয়সের। আসলে ওর কাছ থেকে ওই ধরনের কোনো কিছু আদায় করা যায়নি, ও বোঝেওনি হয়তো বা বিষয়টা। কিন্তু ওর বাবা মার কথা অনুযায়ী প্রচন্ড ভয়ে থাকতো ছেলেটা, তারপর থেকে কাজের মেয়েটাকে খুব ভয় পেত। এখন ঘটনা হচ্ছে যে পরে এটা নিয়ে পুলিশ এসেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আসলে ওই কাজের মেয়েটার কোনো সংশ্লিষ্টতা আসলে ওইভাবে পাওয়া যায়নি। রাইট, কোনো মোটিভ বা কোনো ক্লু যেটা থেকে বোঝা যায় যে কাজের মেয়েটাই এই ধরনের খুনটা করেছে বা ফেলে দিয়েছে বাচ্চাটাকে, কিছু পাওয়া যায়নি। একমাত্র ক্লু ছিল বড় ছেলেটার, অর্থাৎ 12 বছর বয়স্ক ছেলেটার ভয়, আর কিছুই না। বাট তারপরে কিন্তু কাজের মেয়েটাকে আর সেই বাবা মা ওই বাড়িতে থাকতে দেননি, তারা বের করে দেয়। বের করে দেওয়ার পরেও অনেক রকম প্রবলেম শুরু হয়। তুই বলবি না আমি বলবো? তুই বল। এরপরে যে প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে যে আস্তে আস্তে মানুষ তো ভুলেই যায়, স্মৃতি আর কতদিন মনে রাখে। বাচ্চা মেয়েটার মরে যাওয়ার স্মৃতি বাবা মার বুকে ছিল, ভাইয়ের বুকেও ছিল, যদিও মাত্র 3-4 বছরের বড় বোনের কাছ থেকে। একটা সময় হঠাৎ করে খেলতে গিয়ে সন্ধ্যার সময় খুব ভয় নিয়ে ফেরত আসে। বাচ্চাটা প্রায় প্রচন্ড ভয় পায়, কিন্তু বাসায় এসে কিছু বলে না। শেষ পর্যন্ত খেলাটা কিন্তু এই জায়গাতেই, এই পার্কেই, যেই ঘটনাটা ঘটেছে এখানেই খেলছিল বাচ্চাটা। ঠিক সন্ধ্যার সময় বাচ্চাটা খুব
ভয়ে আতঙ্কে ঘরে পৌঁছায় এবং এরকম প্রায় 4-5 দিন হয়। তো একটা পর্যায়ে বাবা মা প্রায় মানে তাকে বাধ্য হয় মারধর করে জিজ্ঞেস করতে যে কি হয়েছে, তুমি কেন ভয় পেয়ে চলে আসো, বা এত ভয় কেন পাও, কেন খেলতে যেতে চাও না। তখন সে যেই কথাটা বলে সেটা হচ্ছে যে তাকে সন্ধ্যার ঠিক আগে আগে কিছুটা সময় বাধ্যতামূলকভাবেই তার মৃত ছোট বোনের সাথে খেলতে হয় এবং তখন কড়া গার্ডে রাখে তাদেরকে সেই কাজের মেয়েটা। এবং আরো একটা অদ্ভুত বিষয় হচ্ছে এই ছেলেটা অনেক সময় রাতের বেলা গভীর রাতে ঘুম থেকে উঠে যায় এবং সেই খেলার জায়গাটাতে সে খুব যেতে চায় যে তাকে খেলার জন্য ডাকা হচ্ছে এবং তখন তার পুরো মানে চেহারাটাই পাল্টে যায়। সেই ছেলেটা খুব মানে পুরো অচেনা হয়ে যায়, এত ছোট্ট একটা বাচ্চা। তো বাবা মা যেটা আসলে আর নিতে পারছিল না, একটা বাচ্চা হারিয়েছে, আর একটা বাচ্চার এই ধরনের পরিস্থিতি তারা কিছুতেই মানে মেনে নিতে পারছিল না। এই কারণেই বোধহয় তারা ডিসাইড করে কোনো এক মাসে তারা বাড়িটা ছেড়ে দেবে, কিন্তু তাদের মনে হয় দোষ তখনই ছেড়ে দেওয়া উচিত ছিল ওই মুহূর্তে, কারণ যেদিন তারা বাড়ি ছাড়ার কথা তার 3 দিন আগে ঠিক সেই পিছলা থেকেই পড়ে গিয়ে 12 বছর বয়সের ছেলেটাও মৃত্যুবরণ করে। এবং অদ্ভুত বিষয় কি, যখন প্রথম দুর্ঘটনা ঘটে এই জিনিসটার যেটা রহমত ভাইয়ের পেছনে পড়েছে, এটাতে কিন্তু বেশ কিছু আরো সংস্কার আনা হয়েছে। যদিও প্রথম দুর্ঘটনা ঘটার মতো এই ধরনের কোনো কারণ ছিল না এখানে, তারপর এটাকে আরো সেফ বানানো হয়েছে, তারপরেও এই দুর্ঘটনাটা ঘটছে এবং একইভাবে। এবং পুলিশ ইনভেস্টিগেশনে যেটা বলা হয় যে সবাই কিন্তু পা নিচের দিকে দিয়েই পিছলায় পড়ে, তাই না? কিন্তু অ্যাকর্ডিং টু পুলিশ ইনভেস্টিগেশন এই ছেলেটা কোনো কারণ ছাড়াই মাথা সামনে দিয়ে পিছলে যাওয়ার চেষ্টা করেছে এবং সেই কারণে মাথা সরাসরি গিয়ে হিট করে নিচে মাটিতে, যেখানে কোনো এক অজানা কারণে একটা ইট রাখা ছিল। নোবডি নোজ ওয়াই, কে রেখেছে, কেন রেখেছে। আসলে এটা অনেকেই চাইবেন হয়তো এটাকে স্রেফ দুর্ঘটনা হিসেবেই ঘটতে, কিন্তু এটার পেছনে আরো অনেক ছোট ছোট কিছু কারণ রয়ে গেছে। যারা এই বাড়িতে আছে তারাই এই কারণগুলো ফেস করেছে, এই জন্য তারা বাধ্য হয়েছে এই বাড়িটাতে আসলে শেষ পর্যন্ত ছেড়ে দিতে। আমার মনে হয় একটা ঘটনা আমরা এসকেপ করে গেছি, বাট এটা আমাদের বলে দেওয়া উচিত, যেহেতু আমরা কারো নাম বলছি না, আমরা ঘটনাটা বলতেই পারি। বাচ্চাটা যখন ভয় পেত, 12 বছর বয়স্ক ছেলেটা খেলতে যেতে, একদিন কিন্তু বাচ্চার মা নিচে তাকিয়ে দেখে কাজের মেয়েটার পেছনের অংশটা দেখতে পায় যে দাঁড়িয়ে আছে এবং ছেলেটা খেলছে। কাজের মেয়েটাকে দেখতে পেয়ে সে দৌড় মেরে যখন নিচে নামে যে সে কিভাবে ঢুকলো ঘর থেকে বের করে দেওয়ার পরে, তখন যে দেখে কেউ নেই, সেই একই ফ্যাকাশে মুখ, প্রচন্ড ভয় নিয়ে তার ছেলে পিছলাটার সামনে দাঁড়িয়ে আছে। আসলে এরপর থেকেই মূলত তারা সিদ্ধান্ত নিয়ে নেয় এই বাড়িটাতে আর কোনোভাবেই থাকা সম্ভব না, সো তারা বাড়িটা চেঞ্জ করে ফেলে। এখন বর্তমানে বাড়িটাতে আর কেউ থাকছে না। আর আমার মনে হয় এই একই সিদ্ধান্ত এখন আমাদেরও নেওয়ার সময় চলে এসেছে দোষ, আমাদের এই বাড়িটা। কারণ হচ্ছে আমরা যদিও যতই বলছি এই বাড়িটাতে কেউ থাকছে না, আদৌ কি কেউ থাকছে না? হু নোস, আমার তো মনে হয় না। আমি যখন বাড়িটার ভেতর থেকে আসছিলাম দোস্ত, সামথিং একটা আছে, কোনো কিছু কিছু জায়গায় গেলে মানে সেন্সটা ওইভাবে অন্যরকম ভাবে কাজ করে, অনেকেই ফিল করতে পারেন সেটা। তো যাই হোক, আমরা যেটা ফিল করছি যে উই শুড লিভ, রাইট, ইটস হাই টাইম। এখন আমাদের চলেও যেতে হবে। আর ঘটনা তো অনেকগুলো শুনলেন, আবারও শুনবেন সামনে। সো তবে যাওয়ার আগে একটা কথা খুব না বললেই নয়, আবারও বলে দিই, আমরা যারা আমাদের এই জার্নিগুলোতে আসতে চান এবং আপনাদের ঘটনা সবার সঙ্গে শেয়ার করতে চান, সেই সাথে আমাদের সাথে এই জায়গাগুলোর এক্সপিরিয়েন্সটা নিতে চান, প্লিজ ফোন যখন করবেন অবশ্যই আপনার ফোন নাম্বার দিতে ভুলবেন না। তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আপনাকে ট্রেস করতে পারবো না, আপনার কাছে যত ভালো স্টোরি থাকুক না কেন। এক্স্যাক্টলি। সো প্লিজ শুনবেন সুমন যেটা বললো। আর দোস্ত, আমার আর এখানে থাকতে ভালো লাগতেছে না, তুই উঠবি নাকি বল? আমি অফকোর্স আমি উঠবো। মানে চলেন রহমত ভাই, মানিক ভাই, চলেন উঠি। ডর মানে ভয়। ডরের 52তম পর্ব আজকের মতো শেষ করছি। চমৎকার একটি আবহাওয়ায় শেষ হলো আজকের ডর। আমরা ফিরে আসবো 53তম পর্ব নিয়ে আগামী বৃহস্পতিবার রাত 11:20-এ। আমরা বিশ্বাস করি ভয়ের অস্তিত্ব পৃথিবীতে আছে। আমরা বিশ্বাস করি বিজ্ঞানকে, যে বিজ্ঞান ভয়ের অনেক কিছুকেই আজ পর্যন্ত সমাধান দিতে পারেনি। যা অযৌক্তিক তারও একটি গ্রহণযোগ্যতা মানুষের মনে আছে। আমরা শুধু এই অনুভূতিটাকে নিয়ে আপনার সঙ্গে কিছুটা সময় ছিলাম। ভালো লাগলে কিংবা কিছুটা বলতে চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের সাথে। 09613892 এই হচ্ছে আমাদের নাম্বার। আজকের মতো আমি আরজি কিবরিয়া, আমার টিম মেম্বার সুমন ও রেহান এবং সাউন্ডে লোবান, সবার পক্ষ থেকে শুভরাত্রি।